আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নেটওয়ার্ক এগ্রি ওয়ান শট ক্লাসের আজকে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির 5 ইয়ার্স ফিজিক্স কোয়েশ্চেন সলভ ক্লাসে। সো তোমাদেরকে আজকে আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 5 বছর টানা 5 বছর যেই ফিজিক্সের কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা সলভ করাবো। এই ক্লাসটির মাধ্যমে তুমি মূলত বুঝতে পারবা যে কোয়েশ্চেনের প্যাটার্ন কেমন হয়। এবছর বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কোয়েশ্চেন করবে কৃষির, দ্যাটস ওয়াই আমরা এটাকে ভালো মতো অ্যানালাইসিস করব, কারণ ওদের কোয়েশ্চেন যা আসছে ওরা যদি কোয়েশ্চেন করে সেই রকম কোয়েশ্চেনে কিন্তু রিপিট হওয়ার চান্স আছে। সো ফিজিক্সের কোয়েশ্চেনগুলো তোমাদের অ্যানালাইসিস করে সলভ করে দিব। তো সবাই একটু দ্রুত লাইভটাতে যুক্ত হয়ে যাও এবং লাইভটা একটু নিজ নিজ টাইমলাইনে শেয়ার করো যেন সবার মাঝে লাইভটা পৌঁছে যায়। ওকে, সো আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দাও। শেয়ারিং ইজ কেয়ারিং, তোমাদের জন্য আমাদের এই আয়োজন। তোমরা যদি শেয়ার না করো, তোমরা যদি আমাদের এই এফোর্টটা প্রতিটা স্টুডেন্টের কাছে না পৌঁছাও, তাহলে কে পৌঁছাবে বলো? সো সবাই একটু লাইভটা শেয়ার করে দিও, কষ্ট করে। আমিও একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। সবাই লাইভটা একটু নিজ নিজ জায়গা থেকে শেয়ার করে দাও। ওকে, আমিও একটু শেয়ার করে দিই। প্রতিটা স্টুডেন্টের কাছে না পৌঁছাও, তাহলে কে পৌঁছাবে বলো? সো সবাই ওকে, এই মুহূর্তে যারা যারা যুক্ত হয়েছো প্রত্যেকে আজকের লাইভটা শেয়ার করে দিয়ে লিখো শেয়ার ডান। ওকে, সো ওকে, তোমাদেরকে একটু বলে রাখি, ওকে তোমাদেরকে একটু বলে রাখি যে আমাদের নেটওয়ার্ক, বন্দি পাঠশালা, তারপর হচ্ছে গ্র্যাভিটি মেডিটেশন, বায়োলজি কিলার্স, আমরা এই সবগুলো গ্রুপ মিলে তোমাদের জন্য, আমরা এই সকল টিচার কম্বাইন্ড হয়ে তোমাদের জন্য কিন্তু একটা এগ্রি এবং জিএসটি কোর্স লঞ্চ করেছি। তো সেখানে খুবই কম্প্যাক্ট কিছু ক্লাসে তোমাদের পুরো এগ্রির প্রিপারেশন আমরা নিয়ে দেব। প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ 80,000 স্টুডেন্ট এগ্রির জন্য প্রস্তুতি নেয়, এগ্রিতে এক্সাম দেয়। তো তোমরা যারা আমাদের সাথে এর আগে যুক্ত ছিলে না, তোমরা যারা নতুন করে একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ, এগ্রির কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পেতে চাচ্ছ, এগ্রির জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে চাচ্ছ, তাদের জন্য হতে পারে আমাদের এই কোর্সটা একটা মাইল ফলক, একটা চমৎকার হাতিয়ার। তো তোমরা যারা এনরোল করতে চাও, বায়োলজি কিলার্স ওয়েবসাইট থেকে এই কোর্সটা এনরোল করতে পারো, ঠিক আছে? আর এই হচ্ছে কথা। আর যেটা হচ্ছে, চলো আমরা আর কথা না বাড়াই, তোমরা লাইভটা শেয়ার করে দিও, আমরা শুরু করি। আমরা দেখব বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটা অ্যাকচুয়ালি কৃষির জন্য প্রথম চয়েস থাকে স্টুডেন্টের, তাই না? বাউ, এটা কৃষির জন্য প্রথম চয়েস থাকে। এটা তো বর্তমানে কৃষি গুচ্ছের সাথে সংযুক্ত, তাই না? বাউ, সাও, সিভাসু, গাজীপুর কৃষি, সিলেট কৃষি, এই সব কিছু মিলে তো এখন আরও কিছু কি কি জানে আছে কৃষি বিশ্ববিদ্যালয়, এরা মিলে তো এখন একটা কৃষি গুচ্ছ, ক্লাস্টার এগ্রি। তো গুচ্ছে আসার আগে বাউয়ের কোয়েশ্চেন কেমন ছিল সেটা নিয়ে আজকে অ্যানালাইসিসটা হবে। কেন? কারণ মোস্ট প্রবাবলি এবারের কৃষি ভর্তি পরীক্ষার জন্য প্রশ্নকর্তা হচ্ছে বাউ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো ওরা যেই প্যাটার্নের কোয়েশ্চেন করে সেই প্যাটার্নের কোয়েশ্চেন সম্পর্কে অবশ্যই আমাদের আইডিয়া রাখা উচিত, বুদ্ধিমানেরা সেটাই করবে। সো এই আইডিয়াটা রাখার জন্যই আজকের ক্লাসে আমরা জাস্ট বাউয়ের কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব। যখন বাউ সিঙ্গেল ছিল, বাউ গুচ্ছতে ছিল না বা গুচ্ছ ব্যাপারটা আসেনি, তখন থেকে বিগত 5 বছরের যে প্রশ্ন, বাউয়ের প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো চলো শুরু করা যাক। তো সবাই এখানে আমি ক্যালকুলেটর ইউজ করব। কেন? কারণ একটু বলি, আমরা যখন বাউ সিঙ্গেল ছিল তখন বাউতে ক্যালকুলেটর ব্যবহার করা হতো। সো তখন আমাদের কোয়েশ্চেনের ডাটা এমন ছিল যা তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না।
ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করার মতো কোয়েশনের ডাটাগুলো ছিল না। সো ওই কারণে আমরা ক্যালকুলেটর ইউজ করবো, আমরা কনসেপ্টটা বুঝবো, ঠিক আছে। আর যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করা যাবে সেটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন দিয়েই করব। তবে আমাদের কোর্সে অবশ্যই তোমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশন শেখানো হবে, প্রত্যেকটা কোয়েশন কিভাবে তুমি উইদাউট ক্যালকুলেটর সলভ করতে পারো সেটা দেখানো হবে। বাট 18 মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যখন সিঙ্গেল ছিল তখন কোয়েশনগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়েই সলভ করতে হতো, এই কারণে আমরা সেভাবেই সলভ করব। সো সবাই আশা করি লাইভে যুক্ত হয়েছে, চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা এটা আবার কি আসলো, আচ্ছা এটা না, ওকে। প্রথমে আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির 18-19 সেশনের কোয়েশনগুলো সলভ করব। 18-19 বাউ সিঙ্গেল ছিল, মানে গুচ্ছের আন্ডারে ছিল না। তো 18-19 প্রথমেই যে কোয়েশনটা একটু দেখি, এটা না, প্রথমে যে কোয়েশনটা দেখি, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার। আমি প্রত্যেকটা কনসেপ্ট সহ পড়াবো, সো যারা বুঝবা না, যারা পারবা না, মানে যারা এই টপিক সম্পর্কে আইডিয়া নাই, তারাও বুঝে ফেলবা কোয়েশন সলভ করার পর। সো আমি ওইভাবেই পড়াবো বেসিক থেকে। রেডি? 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। কত মিলি অ্যাম্পিয়ার? 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে গ্রহণ করতে পারে। ওকে, তো 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট দরকার? আসছে কথায়, আসছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির 18-19 সেশনে। শান্ট দরকার। ভাইয়া শান্টের সূত্র কি জানো? এই যে দেখো, শুরু থেকে দেখে, শান্টের সূত্র হচ্ছে এস, মানে কত মানের শান্ট দরকার, সেখানে শান্টের সূত্র হচ্ছে এস। এস হচ্ছে গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই n-1, এটা হচ্ছে শান্টের সূত্র। এখন এই সূত্রে কোনটা কি, আর অঙ্কর ক্ষেত্রে এই সূত্রটা আমরা কিভাবে কাজে লাগাবো? দেখো, এখানে জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। উদ্দীপকে খেয়াল করে দেখো, গ্যালভানোমিটারের রোধ দেয়া আছে 100 ওহম, তাহলে জি শেষ। তাহলে দরকার কাকে? প্রশ্ন করো নিজেকে, দরকার হচ্ছে এন। আমার এই এন এর মানটা বের করতে পারলেই আমাদের এই অঙ্কটা ডান। তো এন কি জিনিস সেটা বুঝবো। সবাই মনোযোগী হও, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। এন কি জিনিস? আমার গ্যালভানোমিটারের রোধটা দেয়াই আছে, তাহলে এন হইলেই আমার কাজ শেষ। তাহলে আমি কত মানের শান্ট দরকার সেটা আমরা উত্তর বের করতে পারবো। এনটা কি? তো মনে রাখবা, এন এর পরিচয়টা এভাবে বের করতে হবে যে গ্যালভানোমিটার কারেন্ট, কি কারেন্ট? গ্যালভানোমিটার কারেন্ট সমান হচ্ছে যত প্রবাহ মাপতে চাই, মানে মোট প্রবাহ ডিভাইডেড বাই এন। এই সূত্র ঠাডা মুখস্থ রাখতে হবে। গ্যালভানোমিটার কারেন্ট অর্থাৎ আইজি ইজ ইকুয়াল টু যত প্রবাহ আমি লাইন দিয়ে নিতে চাই, অর্থাৎ মোট প্রবাহ ডিভাইডেড বাই এন। এটা মানে বোঝায় যে মোট প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটার দিয়ে নিতে চাই। এত কিছু না বুঝলেও চলবে, ঠাডা মুখস্থ করবা, গ্যালভানোমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু মোট প্রবাহ ডিভাইডেড বাই এন। এখন তোমরা বলো, এই অঙ্কে গ্যালভানোমিটার কারেন্ট কত দেওয়া আছে? গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার নিরাপদে নিতে পারে। তাহলে গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে 10 মিলি, মিলি মানে 10⁻³ এম্পিয়ার। মোট প্রবাহ কত মাপতে চাও ভাইয়া? মোট প্রবাহ মাপতে চাও 10 ডিভাইডেড বাই এন। এই 10 কেটে দাও উভয় পক্ষ থেকে, তাহলে এন এর মান আসবে 1/10⁻³ অর্থাৎ এন এর মান আসবে 1000। 10⁻³ কে উপরে উঠালে 1000। শেষ। আমার এন এর মান জানা মানেই আমার অঙ্ক শেষ। তাহলে আমার অঙ্কে গ্যালভানোমিটারের রোধ কত? 100, এন এর মান কত? 1000, এটা কত? -1, তাহলে 100/999। 100-কে 999 দ্বারা ভাগ করলে, 100-কে এটা 999, 1000ই ধরো, 100-কে 1000 দ্বারা ভাগ করলে 0.1, তাহলে এটা মোটামুটি কাছাকাছি 0.1 এর কাছাকাছি একটা অ্যান্সার আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে 0.1 ওহম। শেষ। মানে 100-কে 1000 দ্বারা ভাগ করলেও যেই কথা, 999 দ্বারাও ভাগ করলে সে কি একই কথা। দেখো, 100 ভাগ 999, সরি 100 ভাগ 999, 0.1ই আসবে, 0.10001। 0.1। আমরা কি বুঝতে পারছি?
তাহলে এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে এন এর পরিচয়। এন এর পরিচয় কোত্থেকে পাবো? গ্যালভানোমিটার কারেন্ট থেকে পাবো। আইজি সমান টোটাল প্রবাহ বাই এন। তো এই কনসেপ্টের যতগুলো অঙ্ক আসবে আশা করি পরবর্তীতে তোমরা পারবা। সো এখানে আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই, এই গ্যালভানোমিটারের সাথে সাথে আমাদের যে এমিটারের পাঠও আসতে পারে। এমিটারের পাঠ কত হইতে হবে, এমিটারের পাঠ বাড়াবো কত মানে শান্ট লাগাইতে হবে, তো সেখানে এমিটারের রোধ বাই এন মাইনাস ওয়ান, একই হিসাব, একই রকম। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে? বলছে একটি সমতল অপবর্তন গ্রেটিংয়ে প্রতি সেন্টিমিটারে 300টি রেখা আছে। এই গ্রেটিংকে 5.556 ইন্টু 10⁻⁷ মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একবর্ণী আলোক রশ্মি দিয়ে আলোকিত করা হলো। তৃতীয় ক্রমের অপবর্তন কোণ কত হবে? গ্রেটিং এর ক্ষেত্রে সূত্র হচ্ছে ডি সাইন থিটা সমান এন ল্যামডা। এটা হচ্ছে চরমের জন্য শর্ত, কিসের জন্য? চরম বা উজ্জ্বলের জন্য। আর ডি সাইন থিটা সমান 2n-1 ল্যামডা বাই 2, এটা হচ্ছে অবমের জন্য শর্ত। কিসের জন্য? অবমের জন্য। এখন আমাদের কি এখানে চরম বা অবম কোনটা বলছে? কোনোটাই বলে নাই। দেখো এখানে তৃতীয় ক্রমের উজ্জ্বল বলছে না অন্ধকার বলছে? কোনোটাই বলে নাই। কোনোটা না বললে ধরে নিবা উজ্জ্বল। তৃতীয় ক্রমের উজ্জ্বল, কিছু না বললে ধরে নিতে হবে উজ্জ্বল। তাহলে সূত্র কোনটা ইউজ করবো আমরা? আবারও বুঝো, গ্রেটিং এর ক্ষেত্রে সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে চরমের সূত্র বা উজ্জ্বলের জন্য ডি সাইন থিটা সমান এন ল্যামডা, আর এটা হলো অন্ধকারের সূত্র ডি সাইন থিটা সমান 2n-1 ল্যামডা বাই 2। তাহলে এখানে কোনটা ইউজ করবা? যদি চরম বা অবম কিছু না বলা থাকে তাহলে চরমের সূত্র মনে থাকে জানো। তাহলে আমাদের অ্যাপ্লাই করতে হবে এই সূত্রটা, এই যে এটা। এখন বের করতে হবে কি অপবর্তন কোণ। তো কি কি দেওয়া আছে একটু দেখি। দেখো কি কি দেওয়া আছে, আমার বের করতে হবে থিটার মানটা, তাই না? অপবর্তন কোণ, কারণ অপবর্তন কোণের জন্য কি কি দেওয়া আছে? তৃতীয় ক্রম অর্থাৎ এন এর মান দেওয়া আছে 3, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে 5.556 ইন্টু 10⁻⁷ মিটার। তাহলে এন ল্যামডা ডান, লাগবে থিটা, আর লাগবে কি ভাই? ডি। এবার এই ডি কে বলা হয় গ্রেটিং ধ্রুবক। ডি, এই যে গ্রেটিং ধ্রুবক ডি হচ্ছে 1/n। ডি হচ্ছে কি ভাইয়া? 1/n। এন হচ্ছে প্রতি মিটারে রেখার সংখ্যা। এনটা কি ভাই? প্রতি মিটারে রেখার সংখ্যা। বলা আছে প্রতি সেন্টিমিটারে 300টি রেখা আছে। তাহলে প্রতি মিটারে কয়টি রেখা থাকবে বলো? তোমরাই বলো। এটার মান 1, এন এর মান হচ্ছে প্রতি মিটারে রেখার সংখ্যা। কথাটা বুঝছো? প্রতি মিটারে রেখার সংখ্যা হচ্ছে এন, কিন্তু এখানে দেওয়া আছে প্রতি সেন্টিমিটারে 300টি। তাহলে মিটারে কয়টি? এটা ঐকিক নিয়ম দিয়ে করা যাবে যে 1 সেন্টিমিটারে 300টি রেখা, 300টি। সুতরাং প্রতি মিটার মানে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারের তাহলে রেখা হবে 300 ইন্টু 100, এতটি। বুঝতে পারছো? তাহলে এন হচ্ছে প্রতি মিটারে রেখার সংখ্যা, তাহলে সেটা হচ্ছে প্রতি সেন্টিমিটারে 300, তাহলে প্রতি মিটার মানে 100 সেন্টিমিটারে কয়টি? এই হচ্ছে আমাদের ডি। ওকে, এটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক ডি। এবারে ডি এর মান এখানে বসিয়ে সাইন থিটা বের করে ফেলো। এবার আমাদের সলিউশন ডান। সলিউশনে ডি এর ভ্যালু হচ্ছে 1/3 একে 3, 2টা 4টা 0, তাহলে 3 ইন্টু 10⁻⁴ সাইন থিটা। এখানে হবে এন ল্যামডা। এন কত? তৃতীয় ক্রম। ল্যামডা হচ্ছে 5.556 10⁻⁷। আগেই বলি এটা আমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না। সো এটা যখন আসছিল তখন বাউতে ক্যালকুলেটর ইউজ হইতো, বাট সিমিলার কনসেপ্টের অঙ্ক আসলে যেন তুমি পারো এই কারণে এটা করিয়ে দাও। 3 ইন্টু 5.556 10⁻⁷, এর সাথে গুণ হবে 3 ইন্টু 10⁻⁴। সাইন ইনভার্স করলে অ্যান্সার আমরা পাবো 30 ডিগ্রি। এটা আসতেছে 30 ডিগ্রি। তাহলে এ হচ্ছে তৃতীয় ক্রমের অপবর্তন কোণ 30 ডিগ্রি। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার?
এইখানে ক্লিয়ার হওয়ার জায়গাটা হচ্ছে এইখানে, এখানে অনেকে ভুল করে। গ্রেটিং ধ্রুবক ডি সমান 1/n, এই ক্যাপিটাল এন হলো প্রতি মিটারে রেখার সংখ্যা। কথা বুঝো, 1 সেন্টিমিটার কি খুবই ছোট জায়গা, এই ছোট জায়গায় যদি 300টি রেখা থাকে তাহলে 1 মিটার মানে বড় জায়গা, বড় জায়গায় কয়টা রেখা থাকবে? 300 ইন্টু 100টা। আমাদের বিদ্যুৎ চলে গিয়েছে, আমাদের আইপিএস ব্যাকআপে আছে, দেখি আইপিএস ব্যাকআপে কতক্ষণ চলে। আচ্ছা, তো তোমরা সবাই তো এটা বুঝতে পেরেছো। আমি আগেই বলি এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, কিন্তু ডেটা নিয়ে ভয় পেও না, তোমাদের হাতে অনুকূলে ডেটা থাকবে, যেই ডেটা দিয়ে তুমি ইজিলি মুখে মুখেই প্রশ্ন সলভ করতে পারবা, ঠিক আছে? সো প্যারা খাওয়ার কিছু নাই। নেক্সট, এটি পিএন জাংশনের গতীয় রোধ, গতীয় রোধ, গতীয় রোধ হচ্ছে 40 ওহম। কারেন্ট মনে চলে আসছে, 40 ওহম। এর বিভব পার্থক্য 0.2 ভোল্ট পরিবর্তন করলে তড়িৎ প্রবাহের পরিবর্তন কত? তড়িৎ প্রবাহের পরিবর্তন, কিসের পরিবর্তন? তড়িৎ প্রবাহের পরিবর্তন। রেডি? সো ভাইয়া, গতীয় রোধের সূত্র কি? গতীয় রোধ বা ডাইনামিক রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে ডেল ভি বাই ডেল আই। ওকে, তো আমাদেরকে এখান থেকে কি বের করতে বলছে? প্রবাহের পরিবর্তন। সুতরাং আমাদের প্রবাহের পরিবর্তন হচ্ছে ডেল আই সমান ডেল ভি বাই আর। ডেল ভি কত? বিভবের পরিবর্তন কত ভাইয়া? 0.2 এবং আর হচ্ছে 40। এটা মুখে মুখে ক্যালকুলেট করা যায়। 0.2কে আমরা 2/10 লিখতে পারবো ইন্টু 40। তাহলে কত আসতেছে? 2 দিয়ে এটা কাটলে 20, 20। তাহলে এটা আসতেছে 1/200, 200। তো 1/200 কত? খুবই সহজ। 1/2 মানে কত ভাইয়া? 1/2 মানে হচ্ছে 0.5, তাই না? 1/2 হচ্ছে 0.5। আচ্ছা, এটারে আচ্ছা 200কে আমরা এইভাবে লিখি, 1/2 ইন্টু 100 লিখা যায়। 1/2 মানে 0.5, 0.5 ইন্টু 10⁻², এটা আসে। তাহলে 0.5 ইন্টু 10⁻² আসে, তাই না? 1/2 মানে 0.5 আর 100কে 10⁻² লিখা যায়। ভাই এই জিনিসটা রেখে আমি এভাবে লিখতে পারি না? এই 5 এখানে নিয়ে আসলাম, তাহলে কি ভাই 10 বেশি লিখছি, এই 10কে কমানোর জন্য এখানে 10⁻³ লিখতে পারি। এটা লেখা যায় 5 মিলি অ্যাম্পিয়ার, কারণ 1 এম্পিয়ার মানে 10⁻³ এম্পিয়ার। তাহলে এটা লিখতে পারবো 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, যদিও এটা ক্যালকুলেটর যুগের অঙ্ক, তারপরে এই ধরনের অঙ্ক যদি আসে আমরা ক্যালকুলেটর ছাড়াও করতে পারবো। নেক্সট, একটি বস্তু কণার মোট শক্তি পরিমাপ করে, এই যে সেম প্যাটার্নের কোয়েশ্চেন এবার ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে আসছে। সেম প্রশ্নটা ঢাবির ক ইউনিটে আসছে। দেখো কি বলছে? বলছে একটি বস্তু কণার মোট শক্তি পরিমাপ করে পাওয়া গেল স্থির শক্তির 3 গুণ। স্থির শক্তির কয় গুণ? 3 গুণ। বস্তুর দ্রুতি কত? তাহলে মোট শক্তি ই, এটা হচ্ছে স্থির অবস্থার শক্তির 3 গুণ, 3 নট। বের করতে হবে দ্রুতি মানে ভি এর মান। মোট শক্তি সূত্র হচ্ছে mc², আর স্থির অবস্থার শক্তি হচ্ছে m0c²। c² গুলো বাদ দিতে পারি, আমরা পাবো এই যে m0 এর নিচে m কে নিয়ে যাও, m0 এর নিচে m কে যদি নিয়ে যাও তাহলে এখানে পাবো m0/m, আর এই পাশে আরেক পাশে থাকবে 1/3। এই যে m0 এর নিচে m কে নিয়ে আসলে আর এই 3 কে এদিকে নিয়ে আসলে 1/3। এখন ভাইয়া তোমরা সবাই জানো m আর m0 এর মধ্যে রিলেশন কি? m সমান m0/√1 - v²/c²। তাহলে m0/m হলো √1 - v²/c² সমান হবে 1/3। রুট থেকে যদি আমরা উঠায় দিই, রুটটা উঠায় দিই, 1 - v²/c² সমান হচ্ছে 1/9। তারপর 1 - 1/9 মানে 8/9। সুতরাং v²/c² মানে হচ্ছে 8/9। এবার এটাকে এখানে রুট করব, তাহলে v সমান হচ্ছে √8, আর 9কে রুট করলে 3 ইন্টু সি, √8/3 ইন্টু সি। আর √8কে সবাই আমরা জানি 2√2 লেখা যায়, তাহলে 2√2/3 ইন্টু সি। এই হচ্ছে ভ্যালোসিটি। দ্য অ্যান্সার ইজ কত? কত হবে অ্যান্সার? এই যে অনেকে ভুলভাল উত্তর দিচ্ছ, অ্যান্সার হচ্ছে আমাদের সি, 2√2/3 ইন্টু সি। √8কে 2√2 লেখা যাবে। সো এই সেম প্রশ্নটা এবার ঢাবিতে আসছে, এরকমই ছিল প্রশ্নটা যে মোট শক্তি স্থির অবস্থা শক্তির মোট শক্তির 75%। তো বেগ কত? এরকম একটা কোয়েশ্চেন ঢাবিতে এবার আসছিল।
সো আশা করি তোমরা এটা পারবা। আর তোমরা যারা কৃষি গুচ্ছের শেষ ভালো একটা প্রস্তুতি নিতে চাও শেষ সময়, তারা আমাদের কৃষি কোর্সটাতে এনরোল করতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। 100 কেজি ভরের একটা লিফট 100 কেজি ভরের একটা লিফট 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো 60 কেজি ভরের একজন লোক কত বল অনুভব করবে? মানে নিচে নামলে বল অনুভব, তার ওজন কত হচ্ছে? mg মাইনাস ma, তাই না? নিচে নামলে তাহলে m কমন নিলে m মানে m মানে কত? 60 কেজি, 60 কেজি ভরের লোক। g মাইনাস a, g কত? 9.8 মাইনাস a কত? 1.8। দেখো লিফটের ভেতরে ব্যক্তি কত ওজন অনুভব করবে, তাহলে এটা ব্যক্তির ওজন আসতেছে 60 ইন্টু 9.8 থেকে 1.8 বাদ দিলে কত হয়? 9.8 থেকে 0.8 বাদ দিলে থাকবে 9, সেখান থেকে 1 বাদ দিলে থাকবে 8, 6 8 48, 48 মানে 480 নিউটন। তাহলে ব্যক্তি কত বল অনুভব করবে? 480 নিউটন। তাহলে ব্যক্তি অনুভব করবে 480 নিউটন। পরের কোয়েশ্চেন, একটি লিভারের দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণে 10 কেজি মিটার পার সেকেন্ড মানের ভরবেগ ক্রিয়াশীল। লিভারটির কৌণিক ভরবেগ এত হলে দৈর্ঘ্য কত? ভাই আমরা কৌণিক ভরবেগের সূত্র জানি, কৌণিক ভরবেগের সূত্র জানি এম ভি আর সাইন থিটা। মনে আছে কি? যে আর ক্রস পি, এল সমান আর ক্রস পি থেকে আমরা এটা মান বের করতে পারি। এল সমান মান হচ্ছে আর পি সাইন থিটা, পি মানে হচ্ছে এম ভি, তাহলে অ্যাকচুয়ালি এম ভি আর সাইন থিটা। এটা হচ্ছে কৌণিক ভরবেগের মানের সূত্র। সেখান থেকে দৈর্ঘ্যটা বের করতে বলছে, এল এর মান বের করতে, সরি এল হচ্ছে কৌণিক ভরবেগ, এখানে এলটা কি? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ কত? 5, এই এল হচ্ছে 5। এম কত ভাইয়া? এম, আচ্ছা এম এম ভি একসাথে দিয়ে দিছে, এম ভি এই যে 10 কেজি মিটার পার সেকেন্ড। দেখো সবাই, এই যে 10 কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এম ভি মানে ভরবেগ 10। আর এর মানটা আমরা বের করব, আর এর মান বের করব সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 0.5, 0.5 এর সাথে 10 গুণ দিলে হয়ে যাবে 5, 5 5 কাটা দিলে 1, তাহলে আর এর মান আসতেছে 1। তাহলে আমাদের লিভারের দৈর্ঘ্য কত মিটার হচ্ছে? 1 মিটার। ক্লিয়ার? বুঝতে পারছো? আমাদের লিভারটার দৈর্ঘ্য কত হবে? 1 মিটার। কারণ লিভারের দৈর্ঘ্যের সাথে এত কোণে একটা ভরবেগ ক্রিয়াশীল, তাহলে লিভারের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে আর কি ব্যাসার্ধ। এই মনে করো লিভারের দৈর্ঘ্য, তাহলে এই বরাবর একটা ভরবেগ ক্রিয়াশীল হয়েছে, এই তো। তাহলে লিভারের দৈর্ঘ্যটাই হচ্ছে এখানে আর, তাহলে আর এর মান কত আসতেছে? 1 মিটার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত? তাপমাত্রা ধ্রুব, দেখো এখানে বলে দিচ্ছে ধ্রুব তাপমাত্রা। ধ্রুব তাপমাত্রা মানে কি? সমষ্ণ প্রক্রিয়া। আয়তন আর চাপের সম্পর্ক কি? তাহলে ধ্রুব তাপমাত্রা টি স্থির, টি স্থির মানে চাপ আর আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। বলছে চূড়ান্ত চাপ কত? চূড়ান্ত চাপ মানে হচ্ছে P2 বাই P1 সমান V1 বাই V2। V1 তো V1ই, বাট আয়তন কত করেছো? অর্ধেক। তাহলে V2 হবে V1 বাই 2, V1 V1 কাটা, চাপ হয়ে যাবে দ্বিগুণ, দ্বিগুণ। তাহলে চাপ হবে স্বাভাবিক চাপের দ্বিগুণ, প্রেসারটা হবে স্বাভাবিক চাপের দ্বিগুণ। স্বাভাবিক চাপ কত? 2 ইন্টু স্বাভাবিক চাপ হচ্ছে 1.01 10 টু দি পাওয়ার 5, তাহলে এটা গুণ করলে 2.02 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। কোথায় আছে অপশনটা? অপশনটা আছে ডি নাম্বারে, তাহলে অ্যান্সার হবে আমাদের ডি। পরের প্রশ্ন, সমপরিমাণ দুটি তেজস্ক্রিয় পদার্থের মধ্যে একটির অর্ধায়ু 10 দিন এবং অপরটির অবক্ষয় ধ্রুবক মানে ল্যামডা এত 40 দিন পর দ্বিতীয় পদার্থটি কত অংশ অবশিষ্ট থাকবে? ভাইয়া এই যে দ্বিতীয় পদার্থের অবক্ষয় ধ্রুবক ল্যামডা দেওয়া আছে, কত অংশ অবশিষ্ট থাকবে? তাহলে আমরা জানি n ইজ ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে n বাই n নটটা বের করতে হবে, তাই না? n বাই n নটটাই তো অবশিষ্ট অংশ। n বাই n নট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস
ল্যামডা 0.03465 টি হচ্ছে 40। শেষ। তাহলে 40 দিন পর কত অংশ অবশিষ্ট থাকছে? ই টু দি পাওয়ার মাইনাস 0.03465 ইন্টু 40, 0.25 আসে, এটাই তো অবশিষ্ট অংশ। এটা আসে 0.25, 0.25 মানে 1/4। তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে 1/4। এই সূত্রের মধ্যে তোমরা জানো n/n0টাই হলো অবশিষ্ট অংশ। ওকে, সো আমাদের যদি এই ধরনের কোয়েশ্চেন বর্তমানে আসে তাহলে অবশ্যই ক্যালকুলেটর ছাড়া করার মতো ডেটা দেওয়া থাকবে। ওইটা একটা শর্টকাট আছে, আমি তোমাদেরকে শিখাই। দেখো ভাইয়া, বলবে যে 15/16 অংশ অবশিষ্ট আছে, বা 15/16 অংশ ক্ষয় হতে কত সময় লাগে, এরকম একটা কোয়েশ্চেন আমি শর্টকাটে করলাম। আমি পাশে বলে দিলাম অর্ধায়ু হচ্ছে 1500 বছর। দেখো এরকম আসবে প্রশ্নটা ভালো মতো বুঝো। ইন ফিউচার আমরা এই প্রশ্ন ফেস করব, যে কোনো একটা তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয় হতে কত সময় লাগে। আমার তাইলে ফার্স্ট অফ অল বের করতে হবে অবশিষ্ট অংশ কত। এখান থেকে কি বের করতে হবে? বের করতে হবে অবশিষ্ট অংশটা। কি বের করব ভাইয়া? অবশিষ্ট অংশ। 15/16 যদি ক্ষয় হয় তাহলে অবশিষ্ট হচ্ছে 1 মাইনাস 15/16, সেটা হবে 16 মাইনাস 15 মানে 1/16, 1/16। এটা হচ্ছে অবশিষ্ট অংশ। এই অবশিষ্ট অংশটাকে আমরা 1/2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করব। কি আকারে প্রকাশ করব? 1/2 টু দি পাওয়ার n। তাহলে 1/এটারে 2 টু দি পাওয়ার 4 লেখা যাবে। এই n এর জায়গাটা কে দখল করেছে? n এর জায়গাটা দখল করেছে আমাদের 4, হেডমাস্টারের জুতা চোর। হ্যাঁ, 4। তো এখন কত সময় লাগবে? দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন। তো কত সময় লাগবে সেটা যদি হয় t, সেটা হবে 4 ইন্টু অর্ধায়ু। শেষ, অঙ্ক শেষ। এটা হচ্ছে শর্টকাট। আবারও বুঝি, কত সময় লাগবে এই কোয়েশ্চেনটা আসলে আমরা ফার্স্ট অফ অল অবশিষ্ট অংশটা বের করব। কি বের করব? অবশিষ্ট অংশ। সেই অবশিষ্ট অংশটাকে আমরা 1/2 টু দি পাওয়ার n ফরম্যাটে নিব। তারপরে কত সময় লাগবে সেটা হচ্ছে n ইন্টু টি হাফ। এখানে লিখে দিই, সেটা হবে n ইন্টু টি হাফ। তাহলে দেখি কত সময় লাগবে। এখানে n কত? n এর জায়গায় আছে 4 ইন্টু টি হাফ কত? 1500। তাহলে n ইন্টু টি হাফ মানে 4 15 60। তাহলে 15/16 অংশ ক্ষয় হতে সময় লাগবে 6000 বছর। বুঝছো? তাহলে দেখি তো এটা কে কে পারো। এই যে এই প্রশ্নটা কে কে পারো? লিখবা যে 1/32 অংশ অবশিষ্ট থাকবে কত সময় পর? এখানে বলে দিবে অর্ধায়ু 10 দিন। যেমন বলো, ধরো একটা তেজস্ক্রিয় মৌলের নাম বললো রেডন, সাপোজ বললো রেডনের অর্ধায়ু 10 দিন, এর 1/32 অংশ অবশিষ্ট থাকতে 1/32 অংশ অবশিষ্ট কত সময় পর থাকবে? বলো তো দেখি কত হবে এটা, পারবে? পারবে তোমরা? 1/32 অংশ কত সময় পর অবশিষ্ট থাকবে? দেখো কত সহজ। দেখো ভাইয়া, এটাই কিন্তু অবশিষ্ট অংশ। এখানে একটু মাথায় রেখো, এটা কিন্তু ক্ষয়প্রাপ্ত অংশ না, প্রশ্নে এটাই অবশিষ্ট অংশ। এটার আমরা 1/32কে আমরা 1/2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে কত সময় পর? টি হচ্ছে 5 ইন্টু টি হাফ। তাহলে অ্যান্সার হবে 5 10 50। তাহলে 50 দিন পর ওই তেজস্ক্রিয় পদার্থের 1/32 অংশ অবশিষ্ট থাকবে। এই তো পারছো।
নেক্সট কোয়েশ্চেন আমরা যাই, রেডি? ভূকেন্দ্র থেকে মানে পৃথিবীর কেন্দ্র থেকে ৮,০০০ কিলোমিটার দূরে অবস্থান করে এরকম একটি কৃত্রিম উপগ্রহে পৃথিবীর চারদিকে কি বেগে ঘোরাতে হবে? এই দেখো পৃথিবীর কেন্দ্র, সবাই একটু মনোযোগ দাও। এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর ব্যাসার্ধ কত? ৬,৪০০, তাই না? কিন্তু এখান থেকে আরো দূরে, এটা কত? ৮,০০০ কিলোমিটার উপরে এখানে আমাদের একটা কৃত্রিম উপগ্রহ আছে। এই কৃত্রিম উপগ্রহের বেগ কত? ভাই কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র হচ্ছে √gm/r+h, তাই না? r+h মানে হলো কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে এটা হবে √gm/r+h। এখানে r+h হচ্ছে এটা ৮,০০০ কিলোমিটার। r+h মানে কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে r+h হচ্ছে ৮,০০০ কিলোমিটার। আচ্ছা, এটাকে একটু সোজা করতে পারি। r+h তো এখানে, আচ্ছা ৮,০০০ লিখে দিই, ৮,০০০ কিলোমিটারকে মিটারে নিয়ে নিলাম। জিএম এত বড় ভ্যালু আমি বসাবো না, জিএম এর জায়গায় যে গোলাম মোস্তফা, দেখো জি সমান আমরা লিখতে পারি gm/r²। এখানে জিএম মানে কত? জিএম মানে গোলাম মুস্তফা সমান gr²। এই সূত্রটা আমাদের খুব কাজে লাগবে এই অধ্যায়ে। জিএম সমান gr², তো জিএম এর জায়গায় gr² লেখা যাবে। এখানে আমরা ক্যালকুলেট করে অঙ্ক মানটা বসিয়ে দিই। জি হচ্ছে 9.8, r² উপরে রুট আছে, তাহলে আর কে বাইরে আনলে রুট চলে যাবে। আর এর মান হচ্ছে ৬,৪০০ কিলোমিটার, আর এখানে আছে ৮,০০০ ইন্টু 10³ মিটার। সো ক্যালকুলেট করলে অঙ্ক শেষ। √9.8 ডিভাইডেড বাই ৮,০০০ 10³ এর সাথে গুণ হবে ৬,৪০০ ইন্টু 10³ 7083। এই যে কাছাকাছি অপশন আমাদের এটা আসে 7083.5 মিটার পার সেকেন্ড। এই যে কাছাকাছি অপশন যেটা সেটা দাগাই দিবা, সি নাম্বার। ওকে, কাছাকাছি অপশন দাগালেই হবে। পরের প্রশ্নে যাই আমরা। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ও ব্যাসার্ধের এত গুণ। পৃথিবীতে একজন লোকের ওজন 648 হলে চাঁদের ওজন কত হারাবে? দেখো ভাইয়া, এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে চাঁদের ওজন মানে চাঁদে ওজন ডিভাইডেড বাই পৃথিবীতে ওজন, এটা হবে ব্যাসার্ধের গুণ, একটু লিখে নাও, ব্যাসার্ধের গুণের স্কয়ার। 9-10 থেকে এই অঙ্কটা আমাদের ছিল। ব্যাসার্ধের যত গুণ সেটার স্কয়ার ডিভাইডেড বাই ভরের গুণ, ভরের গুণ। সেই মানটা একটু এই শর্টকাটটা একটু মুখস্থ করবা, যে চন্দ্রে ভর বাই পৃথিবীতে, সরি চন্দ্রে ওজন বাই পৃথিবীতে ওজন, ব্যাসার্ধের গুণ স্কয়ার বাই ভরের গুণ। ব্যাসার্ধের গুণ কত? 4 গুণ, তাহলে 4কে স্কয়ার করলে হবে 16। ভরের গুণ কত? 81। তাহলে চন্দ্রে বস্তুর ওজন হবে এটা ইন্টু পৃথিবীতে ওজন। পৃথিবীতে ওজন কত? 648। এবার আমরা এটা ক্যালকুলেট করে দেখব কত হয়। 16/81 ইন্টু 648, এটা হবে 128 নিউটন, তাই না? এটা কত আসতেছে? 128 নিউটন। তাহলে চন্দ্রে ওই ব্যক্তির ওজন কত? 128। আর এটা দেখে তুমি যদি ভাবো অঙ্ক শেষ, না, প্রশ্ন হলো চন্দ্রে সে কতটুকু ওজন হারাবে, তাই না ভাইয়া? প্রশ্নটা কি? প্রশ্ন হলো চন্দ্রে গেলে বা চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে। তাহলে এখানে হারানো ওজনটা হিসাব করতে হবে। কথা কি বুঝছো? হারানো ওজন, এই যে হারানো ওজনটা হবে, ওজন ছিল কত? 648, হলো কত? 128। 648 থেকে যদি 128 বাদ দাও, 48 থেকে 28 বাদ দিলে 20, আর 100 বাদ দিলে হচ্ছে 520। অ্যান্সার হচ্ছে 520 নিউটন। এই যে বি নাম্বার অপশন। তাহলে হারানো ওজন হবে 520 নিউটন। সেই শর্টকাটটা একটু মাথায় রাখবে, এই শর্টকাটটা কাজে দিবে। মানে চাঁদে ওজন বাই পৃথিবীতে ওজন সেটা হচ্ছে ব্যাসার্ধের গুণ ডিভাইডেড বাই ভরের গুণ। ব্যাসার্ধের কয় গুণ, ভরের কয় গুণ, সেটা গুণ করে হিসাব করে অঙ্ক শেষ।
বায়ুতে 1 কুলম্বের দুটি আধান পরস্পর থেকে 1 কিলোমিটার ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যকার বল কত? আধান 1 কুলম্বের দুটি আধানের মধ্যে মধ্যকার বল সমান হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট 9 × 10⁹ Q1 Q2 বাই দূরত্ব স্কয়ার। দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, মানে 1000 মিটার এর উপর স্কয়ার। আমি এত নানাই ভানাই না করে এটার একসাথে লিখে দিই। 10 কিউবকে স্কয়ার করলে 10⁶। এটা কাটলে 10 কিউব, তাহলে 9 × 10 কিউব মানে 9000 নিউটন। কিলো নিউটনে নিলে হবে 9 কিলো নিউটন। এই প্রশ্নগুলো সব পারার মতো না? হ্যাঁ, পারার মতো। সো এরই মাধ্যমে আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসা 18-19-এর কোয়েশ্চেনগুলো দেখলাম। ওকে, আমি যেগুলো একদমই সহজ ছিল সেই কোয়েশ্চেনগুলো বাদ দিয়েছি, আর যেগুলো হচ্ছে একটু পেঁচানো সেটা আমি একটু নিয়ে আসার চেষ্টা করেছি। তারপর আমরা বেশি পেঁচানো কোয়েশ্চেন কিন্তু পাইনি। সো এবারে তোমাদের কৃষিগুচ্ছের কোয়েশ্চেন কিন্তু বাউ অথরিটি করবে। সো তোমরা যদি বাউয়ের কোয়েশ্চেনগুলো ভালো মতো অ্যানালাইসিস করে যাও তাহলে এটুকু নিশ্চিত থাকো যে তুমি কমন পাবা। এটা ঢাবির মতো না যে খুব ক্রিয়েটিভ কোয়েশ্চেন করে দিবে। হ্যাঁ, এটা কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই কিন্তু পাওয়া যায়। ওকে, রেডি? তো এবার আমরা আসি 17-18 সেশনের কোয়েশ্চেনে। 17-18-তে প্রথমেই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, পৃথিবী ও শুক্র গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে 365 এবং 224 দিন সময় লাগে। সূর্য হতে গ্রহ দুটির দূরত্বের অনুপাত। ভাই তোমরা জানো যে সময়ের সাথে গ্রহের দূরত্বের যে সম্পর্ক সেটা হচ্ছে এটা T² সমানুপাতিক R³ তাহলে আমরা লিখতে পারি T2² বাই T1² সমান R2³ বাই R1³ লেখা যায়। ইয়েস, লেখা যায়। এখন আমাদের কাছে চেয়েছে দূরত্বের অনুপাত, মানে R2 বাই R1, সূর্য হতে গ্রহ দুটির দূরত্বের অনুপাত, মানে পৃথিবী এবং শুক্র গ্রহের দূরত্বের অনুপাত। গ্রহ দুটি মানে কি? মানে হচ্ছে আগে পৃথিবী পরে শুক্র, এই দুজনের অনুপাত। তাহলে এটা মনে করো পৃথিবীর দূরত্ব, এটা মনে করো শুক্রের দূরত্ব, এদের অনুপাত। তাহলে ভাই R2 বাই R1 হবে জাস্ট সিম্পলি এটার ঘনমূল করে দিব T2² বাই T1², তাই না? তাহলে ঘনমূল করে দিলাম। T2 কত? T2 মানে হচ্ছে পৃথিবী থেকে, মানে পৃথিবীর পর্যায়কাল 365। T1 কত? 224। এর উপর আবার আছে কি স্কয়ার, তাহলে হোল স্কয়ার করে দিলাম। আমাদের অ্যান্সার কত আসবে? 365 ভাই 224 এর স্কয়ার। এরপরে এটাকে আমরা করব ঘনমূল 1.38। তাহলে আমাদের এই অনুপাতটা আসবে 1.38। তো দিস ইজ আওয়ার অ্যান্সার, সি। বুঝছি? আশা করি বুঝছি। পরের কোশ্চেনে যাই। 17-18-তে দেখো কি প্রশ্ন দিয়েছে। 2 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে 10 সেকেন্ডে এই হতে বৃদ্ধি পেয়ে এই বেগ হবে। তাহলে বলের মানটা চেয়েছে। তাহলে ভাই বলের সূত্র কি? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ত্বরণ মানে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ভর কত? 2 কেজি। বেগের পরিবর্তনটা কত হয়েছে? v - u। তাহলে 8i ক্যাপ থেকে 4i ক্যাপ বাদ গেলে থাকবে 4i ক্যাপ। তারপরে 3j ক্যাপ থেকে এটা বাদ দিলে 3 - 5, তাহলে প্লাস 8j ক্যাপ, -5 - 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -5 থেকে +3 যদি যায় তাহলে -2k ক্যাপ। এটা হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় হচ্ছে 10 সেকেন্ড। 2 দিয়ে 10কে কাটলে হবে 5। তাহলে এবার বলের মান বের করব, তাই না? বলের মান দিয়েছে যেহেতু, তাহলে এই যে দেখো বল ভেক্টরটা আসবে কত? এই যে বল ভেক্টর, এটাকে 5 দিয়ে ভাগ করলে এটা হবে 4/5। আচ্ছা, জিনিসটাকে আমরা এইভাবেই রাখি। দেখো বল ভেক্টর, এবার বলের মান বের করব। মান মানে কি? সিম্পলি এই যে বলের মান মানে হচ্ছে জাস্ট এই যে 5 দ্বারা ভাগ করাই আছে, এটার মান বের করো। এটার মান হচ্ছে √4² 8² 2²। তাহলে √4 স্কোয়ার করলে 16, এটা স্কোয়ার করলে 64, 2 স্কোয়ার করলে 4। 16 আর 64 কত হয়? 70, 80, 80 আর 84, তাহলে √84।
কি করলাম কিছুই বুঝলাম না। √84/5 না এভাবে না। আচ্ছা দেখি চলো, হয় না এই এই বল। আচ্ছা দেখো তো জিনিসটাকে এইভাবে না, বল ভেক্টরটা হবে 4/5 i ক্যাপ, এই 5 তো প্রত্যেকের নিচে চলে যাবে, প্লাস 8/5 j ক্যাপ মাইনাস বেগের পরিবর্তন, দেখি তো 2/5 k ক্যাপ, 4/5 স্কোয়ার প্লাস 8/5 স্কোয়ার প্লাস 2/5 স্কোয়ার রুট করলে এমন আসতে বৃদ্ধি পেয়ে এত হলে 2 10 v মাইনাস u/t, বেগের পরিবর্তন বাই সময়, 8 - 4 মানে 4 প্লাস 3 -5 মানে প্লাস 8 -5 -3 -2 5 -5 প্লাস 3 মানে -2, ঠিক আছে। তাহলে 4 স্কোয়ার 8 স্কোয়ার 4 স্কোয়ার মানে 16 প্লাস 64 প্লাস 4, সেখানে কি ঝামেলা হয়েছে দেখি তো একটু। ওকে, সেখানে একটু ক্যালকুলেশন ঝামেলা হচ্ছে, অপশনের সাথে মিলতেছে না, আমি একটু পরে করতেছি, এটা পরের কোশ্চেনে যাই আমরা। 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? খুবই চমৎকার প্রশ্ন। বিনা বাধায় পড়তে, একটু চমৎকার কেন বলছি, এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় আসা প্রশ্ন, অনেক অনেক জায়গায় এসেছে এই কোয়েশ্চেনটা এবং আসবে, আসার মতো। যে 60 মিটার উঁচু থেকে একটা বস্তুকে আমি পড়তে দিলাম বিনা বাধায়, এই হচ্ছে 60 মিটার উঁচু, এটা হচ্ছে টোটাল 60 মিটার। সো এখান থেকে আমরা একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিচ্ছি নিচের দিকে, পড়তে দিলে বলছে ভূমি থেকে কত উচ্চতায়, এটা হচ্ছে ভূমি, এখান থেকে কত উচ্চতায়, এই উচ্চতাটা কত উচ্চতায় কি ঘটবে, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে শর্তটা কি, শর্তটা আগে লিখবা। শর্ত হচ্ছে বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক, অর্থাৎ ek/2। তাহলে প্রথম কাজ হচ্ছে শর্তটা লিখবা, এরপর সুপার শর্টকাট হচ্ছে এটা যে কত উচ্চতায়, সেটা যদি হয় এক্স হবে টোটাল হাইট বাই n+1, টোটাল হাইট বাই n+1। এখানে এনটা কি, এখানে এন হচ্ছে, লিখো এখানে এই এনটা কি, এন হচ্ছে ইকে সমান এন ইন্টু ইপি। এইরকম শর্তটা বানিয়ে এখান থেকে আমরা এন এর মানটা বের করব। সবাই শর্তটা লিখো, হ্যাঁ রেডি, আবারও বুঝো। তো কত উচ্চতায় এই ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে এক্স হচ্ছে মোট উচ্চতা বাই n+1। এখন এখানে এনটা কি, এন হলো, আমরা সূত্রটাকে এই অবস্থায় নিব, ইকে আর ইপির যে শর্ত এটাকে এই অবস্থায় নিব, নেওয়ার পর ইপি এর সামনে যে জিনিসটা থাকবে ওইটা হচ্ছে এন। এটা তো আর এই অবস্থায় নাই, এখানে ইকে থাকবে, এই পাশে ইপি থাকবে, মানে ইকে সিঙ্গেল থাকবে। তাহলে দেখি তো এখানে কি করা যায়, এটার এই ফরম্যাটে নিলে আমরা পাবো ইকে সমান 2EP। এবার এই ফরম্যাটে গেছে, দেখো তো এটা এই ফরম্যাটে গেছে না, গেছে। এই ফরম্যাটে যাওয়ার পর ইপি এর সামনে যেটা আছে সেটাই এন, এই যে 2, তাহলে এটা হচ্ছে আমাদের এন। তাহলে টোটাল হাইট হচ্ছে 60, 2 + 1 তার মানে কত হবে, 60/3 মানে 20 মিটার। তাহলে অ্যান্সার হচ্ছে 20 মিটার, এই যে বি নাম্বার অপশন। বুঝছি। তাহলে আবারও কি করব, বলো তো কি করব, আমরা যেটা করব যে ফার্স্টে এক্স এর সূত্রটা লিখবো, টোটাল হাইট বাই n+1। এন কি ভাইয়া, এই যে শর্তকে আমরা ইকে সমান সামথিং ইপি এই ফরম্যাটে নিব, ইকে সমান সামথিং ইপি, ইকে সমান সামথিং ইপি, এই যে সামথিংটা এটাই হচ্ছে আমাদের এন এর মান। ডান। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশে মোট
7.5 10⁻11 কিলোওয়াট আওয়ার বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। কতটুকু ভর শক্তিতে রূপান্তরিত হবে? খুব সুন্দর কোয়েশ্চেন। মোট শক্তি যে কিলোওয়াট আওয়ার, এটা কিন্তু শক্তির একক। তাহলে মোট শক্তি হচ্ছে 7.5 10⁻11। 1 কিলোওয়াট আওয়ার মানে 3.6 10⁻6 জুল। এটাকে জুলে নিয়ে নিলাম, এটা হচ্ছে মোট শক্তি। তো কতটুকু ভর থেকে এই শক্তিটা পাই? তো এখানে ই সমান লিখতে পারি mc²। এখান থেকে এম এর মানটা বের করবো আর কি। এখানে কত হবে? 7.5 ইন্টু 3.6, 11 আর 6 যোগ করলে হয় 10⁻17। তাহলে আমাদের এম এর মান হবে, কতটুকু ভর থেকে তুমি শক্তিটা পাচ্ছ, সেটা হবে 7.5 ইন্টু 3.6 ইন্টু 10⁻17। আর এখানে আছে হচ্ছে আলোর বেগ। আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸। স্কোয়ার আছে মানে দুইটা, 3 ইন্টু 10⁸। 10⁸ 10⁸ মানে কত? 10⁻16। 16 আর 17 কাটা গেলে একটা 10 থাকবে। 3 3 হয় কত? 9। তাহলে এখানে আমরা উপরে লিখতে পারি, এটা তো ক্যালকুলেটরের সময়, তাই না? এই যে দেখো এভাবে করা যায়। 36, এটা 3.6 ইন্টু 10 কত হয়? 36। আর 3 3 9, 4 9 36। তাহলে এখানে 4 ইন্টু 7.5 হয়েই তো গেল। 4 7 28, 4 ইন্টু 0.5 মানে 30। তাহলে এটা হবে 30 কেজি। বুঝছো না? এই যে 4 ইন্টু 7.5, অর্থাৎ 4টা 7.5 যোগ করলে হবে 30 কেজি। তাহলে অ্যান্সার হচ্ছে 30 কেজি। সুন্দর কোয়েশ্চেন। ধরো ক্যালকুলেটর ছাড়া যদি প্রশ্ন আসে, তাহলে এভাবেই আসবে, এরকম ডেটা দিয়েই আসবে। সো ভয়ের কোনো কারণ নাই, বুঝেছো? ভয় পাওয়া যাবে না, পারবা তুমি। নেক্সট, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ করা হয়, তবে দোলনকাল কত হবে? তোমরা জানো দোলনকাল আর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক T2/T1 সমান √L2/L1। জানো না? জানো। তাহলে দৈর্ঘ্য কত গুণ করেছো? 2.25 গুণ। তার মানে L2টা হবে 2.25 L1, L1 L1 কাটা, তাহলে √2.25। তাহলে T2-র মান হচ্ছে √2.25 ইন্টু T1। সেটা ক্যালকুলেট কেমনে করবো ভাই? 2.25কে 225 লিখে 100 দ্বারা ভাগ করলে কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। ইন্টু T1 কত? সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। 225-এ রুট করলে আসে 15, আর 10-এ রুট করলে 100 রুট করলে আসে 10 ইন্টু 2, 5 দুগুণে 10, 3 5-এ 15, তার মানে অ্যান্সার হবে 3 সেকেন্ড। বুঝছো? এই যে বি নাম্বার অপশন। এইভাবে আমরা এই অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া করব। বুঝছো? ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন। যেহেতু দেখো তাপমাত্রা কত ছিল? তাপমাত্রা ছিল 100, আছে কত? 100। তার মানে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে অবস্থার। যে পানি থেকে কিসে রূপান্তর হয়েছে? বাষ্প। এক্ষেত্রে এনট্রপির সূত্র হচ্ছে ডিএস সমান dQ/T। তাপমাত্রার পরিবর্তন না হলে এনট্রপির সূত্র আমরা এটা দিয়ে বের করতে পারি, এনট্রপির মান, এনট্রপির পরিবর্তন। আর যদি তাপমাত্রার পরিবর্তন হয়, তখন আমাদের এনট্রপির সূত্র হচ্ছে ms ln T2/T1। তো আমরা কোনটা ইউজ করব বলো? আমরা অবশ্যই এটা ইউজ করব। তো এখান থেকে dq মানে কি? dq মানে হচ্ছে mLV/T। T কত? 373 কেলভিন। এম হচ্ছে 1 কেজি, আর এলভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটার মান হচ্ছে 2.26 ইন্টু 22,68,000 10⁻6 মনে হয়। 22,68,000 মানে কি? 2.26 10⁻6 না, 22,68,000। এত কিছু মানে দেখো, এই এলভির মান হচ্ছে 22,68,000। একক দশক শতক হাজার, অযুত লক্ষ নিযুত। সেটা ক্যালকুলেট করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। ক্যালকুলেট করি, এটা মুখে মুখে ক্যালকুলেট করাটা একটু টাফ। 22,68, 3টা 0,
ভাগ করব 373 দিয়ে, 6080 আসে, 6080। তার মানে 6080 মানে এই যে এটা, এই যে এটা 6050 বোঝায় আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, তাই না? ওকে, অ্যান্সার ইজ ডি। পরের প্রশ্নে আমরা যাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটি ট্রানজিস্টরের আলফা হচ্ছে 0.98, আলফা, আইই হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার, আইবি কত? তোমরা জানো আলফা মানে হচ্ছে আইসি বাই আইই। এখন এখান থেকে আমার আইবি বের করতে হবে। ভাইয়া আইবি কেমনে বের করা যায়? আইই সমান আইবি প্লাস আইসি। সুতরাং আইবিটা হলো আইই মাইনাস আইসি। আইবি এর মান বের করতে হবে, তাহলে আইসি কে সরাবো আর কি। যেহেতু আইইটা দেওয়া আছে, আইসি কে সরাবো, এখান থেকে আইসি কে সরাবো। দেখো উপরে আইসি আছে, আইসি কি জানা আছে? জানা নেই। সো আমরা আইসি কে সরাই দিই আগে। আইসি সমান হচ্ছে আইই মাইনাস আইবি। সেই মানটা এখানে টুকুস করে বসায় দাও। আইসি মানে হলো আইই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইই, এটা সমান কি ভাই? আলফা। এখন আইই বাই আইই মানে হচ্ছে 1 মাইনাস আইবি বাই আইই সমান আলফা। আলফা কত ভাই? 0.98। তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস 0.98 সমান আইবি বাই আইই কত? 1.5। 1 মাইনাস 0.98 মানে 0.02 ইন্টু 1.5 সমান আইবি। 0.02 কে আমরা 2/100 লিখতে পারি। 2 ডিভাইডেড বাই 100 লিখা যায়। 2 এর সাথে 1.5 কে গুণ করলে আসবে 3। 3 কে যদি তুমি 100 দ্বারা ভাগ করো তাহলে আইবির মান পাবা। এই যে দেখো 2 এর সাথে 1.5 যদি গুণ দাও তাহলে বাবা 3। 3 কে 100 দ্বারা ভাগ করলে তুমি পাবা 0.03। কি এককে পাবা ভাইয়া? মিলি অ্যাম্পিয়ার। কেন? 1.5 কে তুমি কোন এককে বসাইছো? মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি মিলি অ্যাম্পিয়ারে বসাও আমাদের এটাও আসবে মিলি অ্যাম্পিয়ার। ডান। আর অপশন তো এটা নাই, তো অপশন এটা নাই, তাও আমরা বুঝতেছি এটা হবে 30 মাইক্রো অ্যাম্পিয়ার। কারণ এটা যদি তুমি জোর করে 30 বানাও ভাইয়া, ফার্স্ট অফ অল এটার আমি 3 ইন্টু পয়েন্টের পর কটা সংখ্যা? 2টা সংখ্যা, 10⁻² দ্বারা গুণ দিতে পারি, কি? মিলি অ্যাম্পিয়ার। এরপরে যদি মাইক্রো করতে চাই, মাইক্রো, এটা মিলি অ্যাম্পিয়ারে আছে। মিলি থেকে আগে অ্যাম্পিয়ারে নাও, অ্যাম্পিয়ারে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ দিতে হবে, গেল এম্পিয়ারে। এম্পিয়ার থেকে তুমি যদি মাইক্রোতে নিতে চাও তাহলে এটা হবে 10⁻6 দ্বারা গুণ দিতে হবে। সরি, 10⁻6 দ্বারা গুণ দিতে হবে মাইক্রোতে নিতে চাইলে। আবারও বুঝো, এটা আসে মিলিতে, মিলিতে আছে। মিলি থেকে তুমি অ্যাম্পিয়ারে নিলা 10⁻³ দ্বারা গুণ করে। এখন অ্যাম্পিয়ার থেকে তুমি মাইক্রোতে নিবা, মাইক্রোতে নেওয়া মানে কি? 10⁻6 দ্বারা গুণ করলা, -3 - 2 মানে -5 আর +6 ভাগাভাগি হয়ে এখানে জাস্ট একটা 10 পড়ে থাকবে। 10 এটা কিসে চলে গেল? মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 3 × 10 = 30। এটা তো বোঝাই যায় 30 মাইক্রো অ্যাম্পিয়ার। একটি কোষের তড়িৎচালক শক্তি অর্থাৎ ই, আমাদের কাছে ই এর ভ্যালু বলছে, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম। তো এর প্রান্তদ্বয় 100 ওহম রোধের তার যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত? সো ভাইয়া আমরা সহজ সূত্র আমরা জানি, আই সমান ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। তো ই কত? ই হচ্ছে 1.5, আর হচ্ছে 100, আর স্মল আর হচ্ছে 2। তাহলে 1.5 কে আমরা ভাগ করব 102 দিয়ে, আমাদের কাজ শেষ। 1.5 কে 102 দ্বারা ভাগ করো। যেহেতু এটা 17-18 সেশন এর প্রশ্ন, তখন আমাদের ক্যালকুলেটর ইউজ হতো, সেটা নিয়ে প্যারা করার কিছু নাই। 0.0125 অ্যাম্পিয়ার। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 0.0125 অ্যাম্পিয়ার। শেষ। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য এত হলে পথ পার্থক্য কত? খুবই পপুলার কোয়েশ্চেন। পপুলার কেন? বারবার পরীক্ষায় আসে যে দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে রিলেশন কি। দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই সূত্রটা মনে রাখলেই হবে।
তাহলে দিছে দশা পার্থক্য, চাইছে কি পদ পার্থক্য। তাহলে পদ পার্থক্য মানে পপা সমান ল্যামডা বাই 2 পাই ইন্টু দপা, তাই না? ল্যামডা বাই 2 পাই, ল্যামডা ল্যামডা থাকলো, 2 পাই থাকলো, দশা পার্থক্য কত? পাই বাই 2, পাই পাই কাটা, 2 দুগুণে 4, তাহলে পদ পার্থক্য হবে ল্যামডা বাই 4। পদ পার্থক্য কত হবে? ল্যামডা বাই 4, অপশনেই নাই। আচ্ছা, এটা ল্যামডা বাই 4, মানে পাই বাই 4 ভুলে লিখছে, এখানে সব ল্যামডা হবে, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, ল্যামডা ল্যামডা, তাহলে অ্যান্সার হচ্ছে ল্যামডা বাই 4, এ নাম্বার অপশন। নেক্সট, ময়মনসিংহ শহরে শীত ও গ্রীষ্মকালীন তাপমাত্রা পার্থক্য 15 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে পার্থক্য কত? ভাইয়া, তাপমাত্রার পার্থক্যের সাথে অন্য কোনো একটা স্কেলের তাপমাত্রা পার্থক্যের রিলেশন কি? এই যেটা ডেল সি বাই 5, ডেল এফ বাই 9, ডেল কে বাই 5, মনে থাকে জানো। ওকে, সো এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যের সাথে একে অপরের রিলেশন। আমার কি সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করতে হবে, তাহলে এই অংশটা তাহলে বের করতে হবে ফারেনহাইট, তাহলে ডেল এফ হচ্ছে 9/5 ইন্টু ডেল সি, 9/5 মানে 1.8, 9কে 5 দ্বারা ভাগ করলে 1.8ই আসে, আর ডেল সি হচ্ছে 15, তো এটা 1.8কে আমি চাইলে 18 ডিভাইডেড বাই 10 লিখতে পারি, 3 5 15, 5 দুগুণে 10, 3 18 কত হয়? 3 10 30, 3 8 24, 54, 54কে 2 দ্বারা ভাগ করলে আসবে 27, 27 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অ্যান্সার হচ্ছে 27 ডিগ্রি ফারেনহাইট। বুঝছো? খুব সুন্দর প্রশ্ন, 27 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট, ওকে, নেক্সট আমরা 16 17 কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। অলরেডি আমরা 2 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ফেলেছি। তো 2 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখে অন্তত এটা মনে হওয়া উচিত যে কঠিন কিছুই না, আমরা যা পড়ছি বা যা আমরা পড়াচ্ছি প্রশ্ন ব্যাংকে যা থাকছে সেগুলো থেকে রিপিট হবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। পরের কোয়েশ্চেনে যাই আমরা। বৃহস্পতি গ্রহের ভর, ব্যাসার্ধ, মুক্তিবেগ কত? ক্যালকুলেটর ছিল, কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। মুক্তিবেগের সূত্র হচ্ছে, এই যে দেখো এখানে একটা ম্যাজিক দেখাই, মুক্তিবেগের সূত্র হচ্ছে √2gm/r। ওকে, সেখানে এই ভরটা বসায় দিবা, এই ব্যাসার্ধটা বসায় দিবা, মুক্তিবেগ চলে আসবে, তাই না? হ্যাঁ, চলে আসবে, সিম্পল। বাট এই আমলে প্রশ্ন কি এরকম আসবে? এই আমলে কি ক্যালকুলেটর আছে? নাই। তাহলে এই আমলে বা ধরো নেক্সট এক্সামে যদি মুক্তিবেগ থেকে প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসবে দেখাই তোমাদেরকে। দেখো ভাই, এই সূত্র অনুযায়ী মুক্তিবেগের সাথে গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? হ্যাঁ, তাই। আবার খেয়াল করে দেখো, ভিই এর আরো একটা সূত্র আছে, √2gr। এই সূত্র অনুযায়ী মুক্তিবেগের সাথে গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, এটাও রাইট। আবার আরো একটা সূত্র আছে, ভিই সমান r ইন্টু √8/3 পাই রো জি। এখন এই সূত্র অনুযায়ী মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক শুধু সমানুপাতিক। সো প্রশ্ন হচ্ছে কোনটা সত্য, তিনটার মধ্যে কোনটা সঠিক? ব্যাসার্ধের সাথে সম্পর্ক কি বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, নাকি শুধু সমানুপাতিক? হুইচ ওয়ান ইজ রাইট বলতে পারবা? এখানে কোনটা সঠিক? ওকে, সো এখানে কোনটা সঠিক? দেখো এখানে তিনটাই সঠিক, তিনটাই রাইট। এখন কখন কোনটা? এই যে দেখো, এটা তখনই বলবো যখন হচ্ছে ভর ধ্রুব বলবে। এখানে কে আছে? ভর। তাহলে ভর ধ্রুব বললে এটা, যদি বলে অভিকর্ষ ত্বরণ ধ্রুব তখন হচ্ছে এটা, যদি বলে ঘনত্ব ধ্রুব তখন হচ্ছে এটা।
সো কোয়েশ্চেন কিন্তু জাবিতে এরকম কোয়েশ্চেন আসছে, গত বছরের জাবির কোয়েশ্চেন কিন্তু সেম, বলবে ঘনত্ব ধ্রুব রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে মুক্তিবেগ কয় গুণ হবে? দ্বিগুণ। অভিকর্ষ ত্বরণ ধ্রুব রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে মুক্তিবেগ হবে √2 গুণ, আর ভর ধ্রুব রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে মুক্তিবেগ হবে 1/√2 গুণ। পরীক্ষায় আসবে এগুলাই। পরের প্রশ্ন, একক ক্ষেত্রফল এবং এত ইয়ং গুণাঙ্ক বিশিষ্ট ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিটার, তারটি টেনে 1 মিলিমিটার প্রসারিত করলে কত জুল কাজ সম্পন্ন হবে? তাহলে কত জুল কাজ সম্পন্ন হবে? তাহলে কাজের সূত্র হচ্ছে W সমান YAL²/12। Y কত? ইয়ং এর গুণাঙ্ক কত? 2 × 10⁻11। এ হচ্ছে একক ক্ষেত্রফল মানে 1 মিটার স্কোয়ার। স্মল এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি 1 মিলিমিটার, 1 মিলিমিটার হচ্ছে 10⁻³ মিটার, এর উপর আবার স্কোয়ার। 2 এল কত? এল হচ্ছে আদি দৈর্ঘ্য 1 মিটার। ক্যালকুলেট করলে অঙ্ক শেষ। এটা মুখে মুখে ক্যালকুলেট করা যায়। 2 কাটা 10⁻11, 10⁻6 থাকবে 10⁵ জুল। তাহলে অ্যান্সার হচ্ছে 10⁵ জুল। পরের প্রশ্নে আমরা যাই। দেখো, এত সি মানে এত কুলম্ব দুটি আধান বিন্দু পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। আধান দুটি সংযোগকারী রেখার কোথায় প্রাবল্য শূন্য হবে? তো প্রাবল্য কোথায় শূন্য হবে? প্রাবল্য শূন্য যদি হয় x দূরত্বে, সেটা হবে d/√, আচ্ছা একটু দাঁড়াও, d - x/x সমান এখান থেকে x দূরত্ব, তাহলে m2/m1 বা q2/q1 √(+ x)। আচ্ছা ওকে, লিখো প্লাস হয়ে যাবে। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে এটার শর্টকাট, যে সমধর্মী দুইটা আধান এখানে মনে করা আছে Q1 এবং এখান থেকে d দূরত্বে এখানে মনে করো আধান আছে Q2। প্রশ্ন হলো Q1 থেকে কত দূরত্বে আমাদের প্রাবল্য শূন্য বা বল শূন্য? ঠিক আছে, শর্টকাট শিখবো। দেখো x হচ্ছে সেই Q1 থেকে কত দূরত্বে প্রাবল্য বা বল শূন্য, যার থেকে দূরত্ব ধরেছো সে বসবে নিচে, কার থেকে দূরত্ব? Q1 থেকে, বাকিটা বসবে উপরে +1, অঙ্ক শেষ। তাহলে এখানে খেয়াল করি তো বলছে যে সংযোগকারী রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য, তো ফিক্স করে দেয় নাই যে কার থেকে, তাই না? তাহলে দেখি অপশন কোনটা মিলে। x হচ্ছে টোটাল দূরত্ব কত? 10 সেন্টিমিটার। আমি ধরলাম Q1 থেকে x দূরত্ব, তাহলে Q1টা নিচে বসবে -6, উপরে বসবে Q2 2 × 10⁻6 +1। ওকে, তাহলে কত আসতেছে? 10 10⁻6 -6 কাটা √2 +1 মানে হচ্ছে √2 +1, তাহলে এটা আসতেছে 10 2.414। 10/2.414 দিলে আমরা 4.14, এই যে 4.14 সেন্টিমিটার। প্রশ্নে কিন্তু একটু ত্রুটি আছে, প্রশ্নে কিন্তু বলে নাই কোন আধান থেকে রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য, কিন্তু কোথ থেকে, এইটা থেকে না এইটা থেকে। ধরো এটা Q1 এটা Q2, আমাদেরকে বলে নাই, বাট আমরা Q1 থেকে বের করেছি, অপশনের সাথে মিলে গেছে, ওটা দেখায় দিছি। তাহলে ভাই শর্টকাটটা কি? সমধর্মী হইতে হবে, বিপরীত ধর্মী হলে কিন্তু ঝামেলা আছে, ওটা বিশাল ক্যালকুলেশনটা বাদ। যে সমধর্মী দুইটা আধান এর মাঝে কোথায় প্রাবল্য বা বল শূন্য, সেটা যদি হয় x হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই √(q2/q1)। এই যে এই দূরত্বটা কোত্থেকে ধরবা? Q1 থেকে, যার থেকে দূরত্ব সে বসবে নিচে, যার থেকে দূরত্ব সে বসবে নিচে। যদি Q2 থেকে ধরতা তাহলে Q2টা নিচে বসতো +1। ঠিক আছে, ডান। পরের প্রশ্ন, ABC তিনটি ভেক্টর সমতলীয় হবার শর্ত কি? তোমরা জানো সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে A.B×C এটা, অথবা B.C×A, অথবা C.A×B। এই মানটা হবে 0।
তাহলে এটা হলে তিনটি ভেক্টর সমতলীয়। ওই যে প্রথম অপশনটাই দেওয়া আছে এ ডট বি ক্রস সি। এটি কার্নো ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রার তাপ উৎস। তাহলে তাপ উৎসের তাপমাত্রা অর্থাৎ T1 এটা হলো 600 কেলভিন। 1200 জুল তাপ গ্রহণ করে, অর্থাৎ গৃহীত তাপ Q1 এটা হচ্ছে 1200। তাপ গ্রাহকে এত জুল তাপ বর্জন করে, অর্থাৎ Q2 বর্জিত তাপ 300। তাপ গ্রাহকের তাপমাত্রা মানে T2টা কত? তোমরা জানো তাপ ইঞ্জিনের জন্য Q ইজ প্রপোর্শনাল টু T। সুতরাং আমরা লিখতে পারি T2/T1 সমান Q2/Q1। তাহলে এখান থেকে T2 এর ভ্যালুটা কত আসবে? Q2 হচ্ছে 300/Q1 ইন্টু T1। T1 কত? 600। 6 দুগুণে 12, 2 ইন্টু এটা হবে 150। তাহলে 150 কেলভিন হচ্ছে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা। তাপ গতিবিদ্যার খুবই সহজ একটা প্রশ্ন, তাই না? ওকে, নেক্সট প্রশ্ন আমরা যাই, দেখি কি বলছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 20 ওহম রোধের, এই যে আবার ওই যে শুরু যেটা দিয়ে করছিলাম সেই প্রশ্নটা আসছে। 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শান্ট জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে? মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে শান্ট হচ্ছে গ্যালভানোমিটারের রোধ n-1। এখন এইখানে গ্যালভানোমিটারের রোধটা কত দেখো, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 20 ওহম গেল। এবার এন কে দরকার, কাকে দরকার? এন কে কোত্থেকে পাবো সেটাও শিখাই দিছি। এই যে গ্যালভানোমিটার কারেন্ট সমান মোট প্রবাহ বাই এন, এখান থেকে পাবা। এখন গ্যালভানোমিটার কারেন্ট কত? গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে মোট প্রবাহের 10%, বলাই আছে, দেখছো? মোট প্রবাহের 10% হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়। তাহলে গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে মোট প্রবাহ আই এর 10%। 10% মানে 10/100 সমান I/N। ও আই কেটে দাও, এন এর মান হচ্ছে 0 0 কাটা 1/10। সুতরাং এন এর মান আসতেছে 10। কথা কি বুঝাইতে পারছি নাকি পারি নাই? এটা হচ্ছে আমাদের এন এর মান। আবারও বুঝো, এন তুমি কোত্থেকে পাবা? গ্যালভানোমিটারের প্রবাহ থেকে পাবা। তাহলে বলছে গ্যালভানোমিটার প্রবাহ অর্থাৎ মোট প্রবাহের 10% গ্যালভানোমিটার প্রবাহ। তাহলে আমাদের আইজিটা হচ্ছে মোট প্রবাহ আই এর 10%। তাহলে আমাদের এন এর মান আসতেছে 10। যেখানে যদি এর মানে কি গুণ, আই বাদ, 10 10 কাটলে 1/10, উল্টায় দিলে এন এর মান আসবে 10। ফকাত করে এন এর মানটা এখানে বসাও, 10 - 1, 20/9, 9 দুগুণে 18, বাকি থাকে আরো 2, 2.222222, এটা হচ্ছে ওহম। তাহলে 2.22 ওহম। এই যে 20-এর মধ্যে 9 কয়বার যায়? 2 বার। 9 দুগুণে 18, বাকি থাকে কত? 2। তো 20-এর মধ্যে 2 বার গেলে 2 এর মধ্যে যাবে 0.2 বার। এই যে অ্যান্সার হচ্ছে 2.22। সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর। কোন মাধ্যমের আপেক্ষিক প্রবেশ্যতা ও ডাইইলেকট্রিক ধ্রুবক এত হলে ওই মাধ্যমে আলোর বেগ কত? খুবই সুন্দর প্রশ্ন। দেখো, আপেক্ষিক প্রবেশ্যতা মানে চৌম্বক প্রবেশ্যতা মিউ, আর ডাই ইলেকট্রিক ধ্রুবক মানে এটা হচ্ছে এপসাইলন আর। ওই মাধ্যমে আলোর বেগ কত? তো আলোর বেগের সূত্র হচ্ছে c = 1/√μ ইন্টু এপসাইলন। মিউ হচ্ছে প্রবেশ্যতা, এপসাইলন হচ্ছে ভেদন যোগ্যতা। কি যোগ্যতা? ভেদন যোগ্যতা। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে প্রবেশ্যতা ডিরেক্টলি দেওয়া আছে। প্রবেশ্যতা কত? আচ্ছা, ও সরি, আপেক্ষিক প্রবেশ্যতা দেওয়া আছে, একটু ভুল হয়েছে। দেখো এখানে সূত্র হচ্ছে এটা, ঠিক আছে, 1/√μ ইন্টু এপসাইলন। মিউ হচ্ছে ওই মাধ্যমের প্রবেশ্যতা, এপসাইলন হচ্ছে ওই মাধ্যমের ওই মাধ্যমের ভেদন যোগ্যতা। এখন মনে রাখবা 1/, এখানে তো প্রবেশ্যতা বা ভেদন যোগ্যতা দেওয়া নাই, এখানে দেওয়া আছে আপেক্ষিক প্রবেশ্যতার আপেক্ষিক ভেদন যোগ্যতা। ডাইইলেকট্রিক ধ্রুবক মানে আপেক্ষিক ভেদন যোগ্যতা। সো মনে রাখবা কোন মাধ্যমের প্রবেশ্যতা মানে হলো ওই মাধ্যমের আপেক্ষিক প্রবেশ্যতা ইন্টু শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। একইভাবে কোন মাধ্যমের ভেদনযোগ্যতা হলো ওই মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা ইন্টু শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এপসাইলন নট।
আর একটা সূত্র মনে রাখবা যে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 1/√μ0 × ε0। এটা মনে রাখতে হবে। আবারও বুঝাই, দেখো যে কোনো মিডিয়ামে আলোর বেগ হবে ওই মিডিয়ামের আপেক্ষিক প্রবেশ ওই মিডিয়ামের প্রবেশ্যতা, ওই মিডিয়ামের ভেদনযোগ্যতা। প্রবেশ্যতা সূত্র হচ্ছে আপেক্ষিক প্রবেশ্যতা ইন্টু শূন্য মাধ্যমের প্রবেশ্যতা। ভেদনযোগ্যতার সূত্র হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা ইন্টু শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, 1/√μ0 ε0কে এক লগে লিখলাম, আর μr ε কে আরেক পাশে লিখলাম। কারণ 1/√μ0 মানে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারবো শূন্য মাধ্যমে আলোর বেগ কত, সেটা 3 × 10⁸ শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে √μr ε এগুলো দেওয়া আছে 1.08, 1.005, 1.08 × 1.005, অঙ্ক শেষ। বুঝছো? আবারও বুঝো, যে কোনো মাধ্যমের আলোর বেগ হচ্ছে 1/√, ওই মাধ্যমের প্রবেশ্যতা এবং ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। এগুলো কিন্তু আপেক্ষিক না, এগুলো ডিরেক্ট। এখন ওই মাধ্যমের প্রবেশ্যতা কেমনে বের করবা? শূন্য মাধ্যমের প্রবেশ্যতার সাথে ওই মাধ্যমের আপেক্ষিক প্রবেশ্যতা গুণ দিলে তুমি মিউ পাবা। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার সাথে ওই মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা গুণ দিলে তুমি এপসাইলন পাবা। সেখান থেকে আমরা লিখলাম 1/μ0 এটা আলাদা করলাম। এটা মানে হচ্ছে C0, মানে 3 × 10⁸। ক্যালকুলেট করলে অঙ্ক শেষ। উপর হচ্ছে 3 × 10⁸, আর নিচে হচ্ছে √1.08 × 1.005, অঙ্ক হচ্ছে 2.87 10⁸। এই যে এটা সি নাম্বার অপশন, 2.88 10⁸। ডান। পরের প্রশ্নে আমরা যাই। কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়? এটা সবাই জানো, -40°C বা -40°F। ওকে, সো দেখতে দেখতে আমরা আমাদের চতুর্থ বছরের প্রশ্নে চলে এসেছি। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 15-16 সেশনের কোয়েশ্চেন। সো এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস করছিলে বা ক্লাস করেছো, তোমরা বুঝতেই পারতেছো যে কৃষি বিশ্ববিদ্যালয় বা বাউতে যেই কোয়েশ্চেনগুলো আসে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমার অনুকূলে থাকবে। তোমাদেরকে একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার যে ফিজিক্সের কোয়েশ্চেনটা আসছে, শুধু এইবার না, বিগত 2-3 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাবিতে খুব বেসিক থেকে কোয়েশ্চেন করে, ক্যালকুলেশন আসেই না, বেসিক কোয়েশ্চেন। কিন্তু জিএসটি বা কৃষি গুচ্ছতে আমরা দেখতে পাই যে না, এখানে রিপিট হয়, এখানে বিগত বছরের কোয়েশ্চেন আসে, রিপিট হয়। যা ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন রিপিট হচ্ছে, প্রশ্ন ব্যাংক ওয়াইজ কোয়েশ্চেন হচ্ছে। তো তোমাদের এইচএসসিতে বেসিক যদি নাও থাকে, তাও যদি তুমি প্রশ্ন ব্যাংক ভালো মতো পড়তে পারো, বিশেষ করে খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছের আগে এদের কোয়েশ্চেনগুলো ভালো মতো করে যেতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে ধরো যে তুমি সুযোগ পাবা, তুমি পাবলিকিয়ান হবার পথে এগিয়ে থাকবা। ওকে, সো তোমাদের কাজ হবে এখন, মানে কি হয়েছে না হয়েছে এত চিন্তা না করে এখন থেকে নিজেকে সেভাবেই তৈরি করো যেন একটা ভালো জায়গায় তোমার চান্স হয়। আর এই জন্য প্রভাবক হিসেবে থাকবো আমরা 4-5টা প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি তোমাদেরকে একটা ভালো প্রিপারেশন নেওয়ানোর জন্য। নেক্সট। ওকে, একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো, এটা কি বলছে? 3 ইঞ্চি ভেদ করার পর উহার গতি অর্ধেক হয়ে গেল, গুলিটি আর কত দূর ভেদ করে থেমে যাবে? মজার প্রশ্ন। তো গুলিটি আর কতটুকু ভেদ করবে, এটা একটা শর্টকাট আছে। সেটা যদি এক্স হবে যতটুকু ভেদ করলো ডিভাইডেড বাই n² - 1, এটা হচ্ছে শর্টকাট। এনটা কি? এনটা আসে অবশিষ্ট অংশ থেকে। এনটা কি ভাইয়া? এন হচ্ছে, এই যে এন এর পরিচয় পরে 1/n হচ্ছে অবশিষ্ট বেগ, অবশিষ্ট বেগের অংশ। এখানে আমরা এন এর মান বের করতে পারবো। বুঝছো? আবারও বুঝো যে একটা গুলি তক্তার মধ্যে ঢুকলো, কিছু দূর ঢুকে তার বেগ এত হলো,
আর কতটুকু ঢুকবে সেটা হচ্ছে যতটুকু ঢুকছে ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এন কোত্থেকে পাবো? 1/n থেকে পাবো। 1/n হলো বেগের অবশিষ্ট অংশ। দেখো ভাইয়া এখানে বেগ অর্ধেক হয়ে গেছে, তাহলে 1/n হচ্ছে অবশিষ্ট অংশ কত? অর্ধেক। তাহলে এন এর মান কত? 2। এখানে 2 বসায় দাও। শুরুতে কতটুকু ঢুকছে? 3 ইঞ্চি। এখানে 2 বসায় দাও, 2 স্কোয়ার মাইনাস 1 মানে 4 মাইনাস 1। তাহলে 3 ইঞ্চিকে 3 দ্বারা ভাগ করলে হবে 1 ইঞ্চি। তাহলে আর কতটুকু ঢুকবে? 1 ইঞ্চি। বুঝছো? আবার বুঝছো, এখানে এনটাই হচ্ছে মেন। এন কোত্থেকে পাবো? 1/n হচ্ছে বেগের অবশিষ্ট অংশ। বেগের অবশিষ্ট অংশ হচ্ছে 1/n। সেই 1/n থেকে আমরা n এর মান বের করে এই সূত্রে বসালেই আরো কতটুকু ঢুকবে আমরা সেটা পেয়ে যাব। একক ক্ষেত্রফল অলরেডি এই কোয়েশ্চেন আমরা করিয়েছি, কত জুল কাজ সম্পন্ন হবে, তাই না? অলরেডি আমরা এই কোয়েশ্চেনটা করেছি। এত নিউটন পার কুলম সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত ইলেকট্রনের ত্বরণ কত? ভাইয়া ই এর মান দিছে, ই হচ্ছে 10⁶ নিউটন পার কুলম। চাইছি কি? ইলেকট্রনের ত্বরণ। তোমরা জানি ই সমান F/m, F/q। তাহলে F সমান হচ্ছে QE। লাগবে কি আমাদের? ত্বরণ। F এর মধ্যে আছে কি? ma সমান QE। লাগবে কি? ত্বরণ। সুতরাং A সমান হচ্ছে QE/m। কিউ কত? কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19 কুলম। ই কত? ই হচ্ছে 10⁶। আর এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 10⁻31। অঙ্ক শেষ। ক্যালকুলেট করলে অঙ্ক শেষ। আর এই ধরনের বড় ক্যালকুলেশন কিন্তু অনেক সহজ হয় মাঝে মাঝে। যেমন নিচে 31টা, উপরে 19টা। 19 আর 31 কত হয়? এখানে হবে 10⁻12। 10⁻12 উপরে উঠাইলে 6 সাথে যোগ হবে, 6 সাথে যোগ হলে হবে 10⁻18। সব 10-এর পাওয়ার কাটা, এটা 10⁻18। 1.6/9.11। দেখো একটা ছোট সংখ্যাকে একটা বড় সংখ্যা দ্বারা ভাগ করলে পয়েন্ট সামথিং ইন্টু 10⁻18। এরকম অপশন খুঁজে বেড়াও, অঙ্ক শেষ হয়ে যাবে। এরকম অপশন তো সবই আছে। পয়েন্ট সামথিং ইন্টু 10⁻18কে সামথিং ইন্টু 10⁻17 লেখা যায়। তাহলে সব অপশনই এরকম। তাহলে এটা তো একদম ইভেন নাম্বার, এটা তো হবে না। 1.6কে 9, এটারে 1.6কে 2 ধরো, 2কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 2/9 20/9 মানে 0.22, 2.2 দিই তো হয় কিনা? 2.2 তার এক্সাক্ট হবে না। 1.6 ভাগ 9.11 0.17, তার মানে এই যে এটা 1.8। সি নাম্বার অপশন হবে আমাদের অ্যান্সার। তো ভয়ের কোনো কারণ নেই। এত ক্লোজ অপশন তখনই ছিল যখন আমাদের ক্যালকুলেটর ছিল। তো ক্যালকুলেটর থাকলে তুমি এটা নিজেও করতে পারবা, ক্লোজ অপশন। বাট যদি ক্যালকুলেটর না থাকে তাহলে এই অপশনগুলোর মাঝে বিশাল ফারাক হবে। দেখবে একটা 10⁻10 দিছে, একটা 10⁸ দিছে, একটা 17, একটা 18 দিছে। সো তখন তুমি 10-এর পাওয়ার দেখেই বুঝতে পারবা অ্যান্সারটা কত হবে। পরের প্রশ্নে যাই। কোনো এক বিন্দুতে একই সময়ে 10 নিউটন ও 6 নিউটন 10 নিউটন ও 6 নিউটন মানের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটির লব্ধির মান কত? ভাইয়া এটা খুবই সহজ প্রশ্ন। লব্ধি হচ্ছে √p² প্লাস q² প্লাস 2pq cos কত ডিগ্রি? cos 60 মান হচ্ছে হাফ। একেবারে বসিয়ে দিলাম। 2 কাটা, 760, 100, 100 আর 36 আর 60 কত হয়? 160 আর 36 196। তাহলে √196 করলে মানে 14 নিউটন হয়, তাই না? হ্যাঁ 14 নিউটন। √196 মানে কি? 14 নিউটন, তাই না? তাহলে এখানে অ্যান্সার আসতেছে 14 নিউটন। তাই হচ্ছে যে লব্ধির মান 14 নিউটন। পরের প্রশ্ন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? আমাদের বেলা ছিল এটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে গলাতে কত কিলো জল তাপ শক্তির প্রয়োজন? ভাইয়া কিউ সমান সমান mLF। তো এম হচ্ছে 1 কেজি আর এলএফ হচ্ছে 3,36,000 শতক হাজার অযুত লক্ষ। তাহলে আমার
0°C তাপমাত্রায় 1 কেজি বরফ গলানোর জন্য এত জুল তাপশক্তির প্রয়োজন, বাট আমার অপশনে চাইছে কিলো জুলে। তো এটা 1000 দ্বারা ভাগ করো, তাহলে 336 আসবে, 336 কিলো জুল। ওকে, 336 মানে 3.36 10⁻²। এই যে বি নাম্বার অপশন, 3.36 10⁻²। ক্লিয়ার? 3.36 10⁻² কিলো জুল। নেক্সট, একটি কোষের তড়িৎচালক শক্তি, অলরেডি আমরা এটা করাইছি। মোট দেখো রিপিট হচ্ছে, 15 পর্যন্ত যাওয়ার পরেই দেখো রিপিট হচ্ছে প্রশ্ন। একটি বস্তু কণার মোট শক্তি পরিমাপ করে স্থির অবস্থা 3 গুণ পাওয়া গেল, অলরেডি আমরা করাইছি এটা, সি নাম্বার। দেখছো সেই 18-19-এর কোয়েশ্চেন 15-16-তে আসছে, কিন্তু রিপিট হচ্ছে। তোমরা রিপিট দেখতে পাচ্ছ। একটি গাড়ি এত ব্যাসার্ধে বাঁক নিয়ে কেন্দ্রমুখী ত্বরণ কত? ভাইয়া দেখো ব্যাসার্ধ দিছে আর, বাঁকের বেগ দিছে ভি, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে v²/r। ভি কত? 20, 20কে স্কোয়ার করলে হয় 400/25, 400কে তুমি 25 দ্বারা ভাগ করো। তুমি মনে করো ভাগ পারো না, 100-এর মধ্যে 25 কয়বার যায়? 4 বার, তাহলে 400-এ যাবে 16 বার, তাহলে এটা হচ্ছে 16 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই না? বি নাম্বার কেন্দ্রমুখী ত্বরণের সূত্র। একটি হুইটস্টোন ব্রিজের চার বাহুতে, এই যে এবার ঢাবিতে আসছে, 4 বাহুতে 10, 5, 8, 12 4টা রোদ লাগানো। চতুর্থ বাহু রোদের সাথে কত মানের একটি ষাঁড় যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে? ওকে, তো আমরা দেখি, তার মানে বুঝতে হবে চতুর্থ বাহু সাম্যাবস্থায় নাই। কিসে নাই? সাম্যাবস্থায় নাই। তো সাম্যাবস্থায় আনার জন্য কত হইতে হবে? 10, 5, 8 চতুর্থ বাহুতে ডিস্টার্ব। সো এই চতুর্থ বাহু আমরা বের করব। আমরা জানি P/Q সমান R/S, সাম্যাবস্থার শর্ত। তাহলে S সমান হচ্ছে Q/P × R। কিউ কত? কিউ হচ্ছে 5, পি হচ্ছে 10, আর হচ্ছে 8। 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার হচ্ছে 4। তাহলে চতুর্থ বাহুতে কত হইতে হবে? 4, কিন্তু আছে কত? 12। বুঝছো তো ব্যাপারটা? চতুর্থ বাহুতে কত হইতে হবে? 4, আছে কত? 12। তাহলে 12কে আমার কি বানাইতে হবে? 4 বানাইতে হবে। কথা বুঝো? এই সেই চতুর্থ বাহু, এখানে আছে কত? 12, কিন্তু সাম্যাবস্থার জন্য এই চতুর্থ বাহুতে এটা হইতে হবে কত? 4। এই তার মানে 12কে কমাইতে হবে। কেমনে কমাবো? কমানোর নিয়ম হলো সামথিং সমান্তরালে যুক্ত করে দেব। তাহলে দুইটা মিলে হবে কত? 4। তাহলে কত যুক্ত করেছি? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো সমান্তরালে যুক্ত করলে এই দুইটার তুল্যরোধ হইতে হবে 4। সমান্তরালে তুল্যরোধের সূত্র হচ্ছে গুণফল বাই যোগফল। এটা হইতে হবে কত ভাইয়া? 4। এবার ক্যালকুলেট শুরু। 12s প্রাইম 4 12 48 প্লাস 4s প্রাইম, 12 থেকে 4 বাদ দিলে 8s প্রাইম সমান 48। সুতরাং s প্রাইমের মান 6 8 48। তাইলে আবেগে প্রথমে 4 দেখে 4 দাগায় না, অ্যান্সার হবে 6। কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? ব্যাপারটা বুঝছো তো? ব্যাপারটা কি হইলো? ব্যাপারটা হইলো ভাই, চতুর্থ বাহুতে ডিস্টার্ব আছে। তাহলে চতুর্থ বাহুতে 4 ওহম যদি হইতো তাহলে সাম্যাবস্থায় থাকতো, বাট চতুর্থ বাহুতে আছে কত ওহম? 12 ওহম। আছে কত? 12। তাহলে এই 12কে আমার কমাইয়া 4 বানাইতে হবে। কমাবো কেমনে? কমানোর ওয়ে হচ্ছে এটার সাথে সমান্তরালে যুক্ত করা কিছু। তো কিছু একটা এর সাথে সমান্তরালে যুক্ত করলাম, এবং এই দুইটা মিলে কত হবে? দুইটা মিলে হইতে হবে 4। দুইটা কিভাবে? সমান্তরালে। সমান্তরালে সূত্র হচ্ছে উপরে গুণফল নিচে যোগফল, এটা হইতে হবে 4। সমাধান করে s প্রাইমের মান হচ্ছে 6। তার মানে আমি যদি এই 12-র সাথে 6কে সমান্তরালে যুক্ত করি তাহলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে। তো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আসছে জানো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে যে এই যে যেটা যুক্ত করছো তার আপেক্ষিক রোধ কত। তার মানে সিম্পলি যেটা যুক্ত করছি সেটার মান বের করছি, সেটার মান আসছিল 20, 20 দিয়ে আপেক্ষিক রোধ বের করছি। এটাই ছিল ঢাবির প্রশ্ন এবারের। ঢাবিতে একটা পোস্ট অফিস বাক্সের কোয়েশ্চেন আসছে না, সিমিলার এই কোয়েশ্চেনই। ওকে, সো দেখো পরে আমরা চলে যাব 14-15। আরে 14-15 কই? ওকে, আমাদের মহামান্য টাইপিস্ট মনে হয় 14-15 অ্যাড করতে ভুলে গেছেন, তো সমস্যা নাই, অল্প কিছু প্রশ্ন, ওটা তোমরা নিজেরাও পারবা। আমি একটু তোমাদেরকে দেখাই আমি তোমাদেরকে কি কি সলভ করিয়েছি। আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির 18-19 কোয়েশ্চেন সলভ করেছি। 18-19-এর পর আমরা সলভ করলাম কত?
17-18, এরপর আমরা সলভ করলাম 16-17, এবং ফাইনাল এই যে 16-17, এবং ফাইনালি আমরা সলভ করলাম 15-16। তো ভাই একই টাইপের কোয়েশ্চেনগুলো আমি বারবার রিপিট করি নাই, এই কারণে কোয়েশ্চেনটা একটু কম মনে হচ্ছে। বাট দেখো তোমরা এইখান থেকে অন্তত এটুকু বুঝতে পারতেছো যে এটুকু তো ক্লিয়ার, এখান থেকে এটুকু তো ক্লিয়ার যে এগ্রিকালচার ইউনিভার্সিটির কোয়েশ্চেন যদি আসে তাহলে পাড়ার মধ্য থেকে আসবে। তাহলে কারা পারবে না এখানে, তাদের জন্য একটু বলি, কারা পারবে না? তারাই পারবে না যারা এক্সাম হলে ঘাবড়ে যাবে, একটু ভয় পেয়ে যাবে, দেখবা সহজগুলো ভুল করতেছে। কারা ঘাবড়ে যাবে? কারা ঘাবড়ে যাবে? অনেকে এমনি থেকেই এক্সাম ফোবিয়া আছে, তারা তো এমনিই ঘাবড়ায়, বাট ম্যাক্সিমাম শিক্ষার্থী ঘাবড়াবে তারাই যারা প্রিপারেশনটা ভালোভাবে নিবে না, যারা এক্সামের আগে প্র্যাকটিস করে যাবে না। তুমি এক্সামের আগে যখন অনেক 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 প্র্যাকটিস করবা, অনেক অনেক প্রবলেম প্র্যাকটিস করবা, তখন তোমার মাঝে আলাদা আত্মবিশ্বাস কাজ করবে ভাই। তোমার মাঝে কি কাজ করবে? আলাদা আত্মবিশ্বাস, কনফিডেন্স। এবং এক্সাম হলে এই আত্মবিশ্বাসটাই সবচেয়ে জরুরি। এক আত্মবিশ্বাস দিয়েই পোলাপান চান্স পায়। হ্যাঁ, আত্মবিশ্বাস যে না ঠিক আছে, আমার কোনো ঝামেলা নাই, আমি এটা পারবো। হাত পা কাঁপবে না সলভ করার সময়, দেখা যাবে অন্যরা হাত পা কেঁপে সহজ জিনিস ভুল করতেছে, বাট তোমার হাত পা কাঁপবে না। হাত পা না কাঁপলে দেখবে অঙ্ক তাড়াতাড়ি মিলতেছে। ইতোপূর্বে তোমরা অলরেডি অনেক জায়গায় এক্সাম দিয়েছো, তো তোমরা একটু কমেন্টে মানে জানাও এরকম হয়েছে না যে পারা জিনিস তারপরও হাত কাঁপতেছে, হাত ভিজে যাচ্ছে, তুমি সলভ করতে পারছো না। মানে এটা কেন হয় জানো? যখনই একটা তুমি পারা জিনিস সলভ করতে পারলো না, এরপরে তোমার মনে ভয় ঢুকে যায়। আমি যখন কলেজে পড়তাম, আমাদের কলেজের একটা ম্যাথ টিচার ছিলেন, তো উনি খুবই কড়া। উনি একটা অঙ্ক দিয়ে এসে মানে বোর্ডে একটা অঙ্ক করতে দিত, করতে দিয়ে চারিদিক রাউন্ড দিত, তো পারা অঙ্ক, বুঝছো? তো যখনই উনি আমার পাশে এসে দাঁড়াতো, দেখতো আমি কি করতেছি, আমি ভয়ের ঠেলায় করতে পারতাম না, তখন উনি পিঠের উপরে ধুরুম ধারুম চর মারতো অনেক জোরে জোরে। এই ভয়ের ঠেলায় অঙ্ক করতে পারতাম, বাট অঙ্কটা কিন্তু পারা অঙ্ক, সহজ অঙ্ক। সো এক্সাম হলে অনেকের এরকম হয় যে সহজ জিনিস পারতেছো না ভয়ে, যে আমি চান্স হবে কি হবে না, হবে কি হবে না। হয়েছে না ভাই? এরকম হয় না? হ্যাঁ হয়। তাহলে এই ভয়টা দূর করার উপায় কি? এই ভয়টা দূর করার উপায় হচ্ছে এখন থেকে, এই মুহূর্ত থেকে প্র্যাকটিস করতে হবে যত বেশি সম্ভব, যত বেশি সম্ভব। তুমি যদি 500 স্টুডেন্টের চেয়ে, 500 জন শিক্ষার্থীদের চেয়ে একটা প্রবলেমও বেশি সলভ করো, তুমি ওদের থেকে এগিয়ে থাকবা। ওই প্রবলেমটা এক্সামে আসার দরকার নেই। ওইটা যে আমার এক্সামে আসবে, এক্সামে ওইটাই হুবহু পাবো, দরকার নাই। বাট তুমি অনেক প্রবলেম সলভ করে গিয়েছো, এতে তোমার মধ্যে যে আত্মবিশ্বাসটা থাকবে সেটা অন্য কারো মাঝে থাকবে না। আর এক্সাম হলে যখন এক্সাম দিচ্ছ, তখন অবশ্যই খেয়াল করবা যে তুমি ফিজিক্সের পর্শনে ফিজিক্স দাগাচ্ছ কিনা। অনেকে যেটা হয়, ফিজিক্সের পর্শনে বায়োলজি দাগায়া, 2-3টা দাগায়া সেভাবে সে অনেক বড় ভুল করে ফেলছে, এই ভুলের মাসুলে তার আর চান্স হবে না। তখন দেখা যায় সে আবারও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এক্সাম হলের কোনো একটা ঘটনার কারণে, এবং এক্সামটা খারাপ হয়ে যায়। তো ভাই ভর্তি পরীক্ষা তোমার লাইফে যেখানেই ভর্তি পরীক্ষা দিচ্ছ সেটা তো একবারই আসবে, তাই না? সো সেই ভর্তি পরীক্ষাটাকে এক চান্সেই কাজে লাগাতে হবে, এবং এখানে চান্স পাওয়াটা সহজ। এখানে মেধাবীর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আত্মবিশ্বাসী কিনা, এক্সাম হলে টেম্পারমেন্ট কন্ট্রোল করতে পারছো কিনা। তো এই হচ্ছে কথা। আর কৃষি গুচ্ছ যেই ভর্তি পরীক্ষা হয়, এই ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো রিপিট হয়। ঢাবির ইতিহাসটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের প্রশ্ন বলো, তার আগের বারের প্রশ্ন বলো, তার আগের বারের প্রশ্ন বলো, বিগত 3 বছর বা 4 বছর ধরে যেই প্রশ্ন হচ্ছে, এগুলো টোটালি বেসিক। যাদের ফিজিক্সের বেসিক মজবুত থাকবে না তারা এগুলো পারবে না, ট্রু কথা এটা, ঠিক আছে? মানে বুয়েটেও এত বেসিক মানে হচ্ছে বেসিক আলাদা প্রশ্ন 2-1টা হয়, বুঝছো? বুয়েটের কোয়েশ্চেন আমি দেখলাম এবার, মানে কিছু কোয়েশ্চেন চোখের সামনে আসলো, আমার ঢাবির কোয়েশ্চেনের চেয়ে কম কনসেপচুয়াল মনে হয়েছে, ম্যাথমেটিক্যাল বেশি মনে হয়েছে। মানে কিছু প্রবলেম সলভ করলে পারা যাচ্ছে, কিন্তু ঢাবির কোয়েশ্চেন বেসিক স্ট্রং না থাকলে পারাটা খুব টাফ। তো তোমরা যদি ভাবো যে ভয় পেয়ে ভেবাচাকে খেয়ে যদি ভাবো যে না
ঢাবিতে এরকম প্রশ্ন করেছে, কৃষিতেও করবে, জিএসটিতেও করবে না, করবে না। ঢাবির প্যাটার্নটাই ওরকম হয়ে গেছে এখন, কনসেপচুয়াল। কিন্তু কৃষি গুচ্ছ, জিএসটি গুচ্ছ, এখানে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যারা জাবিতে এক্সাম দিচ্ছে তারা তো জানো কেমন প্রশ্ন আসছে, রাবি, খুলনা বিশ্ববিদ্যালয়, সো এই ধরনের জায়গাগুলোতে কিন্তু গতানুগতিক প্রশ্নই আসে। সো তুমি এটা ভয় পেও না যে না ঢাবির মতো হবে, তুমি বাস খাবা, না হবে না। তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো, প্রশ্ন ব্যাংক এগুলোর জন্য ডেফিনেটলি কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংকের উপর কোনো কথা নাই, কোনো ওষুধ নাই, ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংক আমাদের ক্লাস লেকচার ফলো করো। আমরা কৃষিগুচ্ছ কোর্সটা যে লঞ্চ করেছি সেখানে তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। আমরা সবাই মিলে তোমাদেরকে ভালো একটা সার্ভিস দিব ইনশাল্লাহ। ওকে, সো সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, টাটা।